আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত থার্ড কার্ড মাস্টার প্রোগ্রামের সেকেন্ড বায়োকেমিস্ট্রি ক্লাসে। গত ক্লাসের মতো এই ক্লাসেও মেজর হিসেবে সাথে আছি আমি মালিহা তাবাসসুম, টিএনএসএস মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের একজন ছাত্রী। আমাদের আজকের টপিক প্রোটিন ডাইজেশন, অ্যাবসর্পশন অ্যান্ড মেটাবলিজম। এই টপিকে যাওয়ার আগে প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ ডাইজেশন। Digestion, basically, it is a physiochemical process by which complex nutrients are broken down into simple absorbable units. এটাকে বলা হচ্ছে ডাইজেশন, মানে একটা বড় কমপ্লেক্স নিউট্রিয়েন্ট একটা সিম্পল অ্যাবসর্বেবল ইউনিটে কনভার্ট হওয়ার যে প্রসেস সেটাকে বলা হচ্ছে ডাইজেশন। আর অ্যাবসর্পশন কি? ডাইজেশনের পরে, মানে digestion হয়ে যাওয়ার পরে it is a process by which end product of digestion, water, electrolyte, minerals and vitamins passes through, এটা হচ্ছে interstitial epithelium হবে, সরি, intestinal epithelium হবে, to enter into the blood stream. That means ডাইজেশনের পরে যে ইন প্রোডাক্ট আমরা পেলাম সেগুলোকে আমরা ইন্টেস্টাইনাল লুমেন থেকে এন্টেরোসাইটের ভেতর দিয়ে ব্লাড ভেসেল পর্যন্ত নিয়ে যাব। এই যে প্রসেস সেটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন। আর মেটাবলিজম, ইট ইজ দ্য সাম টোটাল অফ অল integrated chemical activity occurring at cellular level which are connected with anabolism and catabolism. That means আমাদের অ্যাবসর্পশন হয়ে যাওয়ার পরে ওই ইন্ড প্রোডাক্ট গুলা ব্লাড থেকে বিভিন্ন সেলে যে বিভিন্ন ধরনের পাথওয়ে বা বিভিন্ন ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যায় সেটাকে বলা হচ্ছে মেটাবলিজম। এর মধ্যে আছে অ্যানাবলিজম এবং হচ্ছে ক্যাটাবলিজম। অ্যানাবলিজম হচ্ছে বিভিন্ন সিনথেটিক পাথওয়ে, ওই ইন্ড প্রোডাক্ট থেকে বিভিন্ন জিনিস সিনথেসিস হয়, বিভিন্ন উপাদান সিনথেসিস হয়, সেটাকে বলা হচ্ছে অ্যানাবলিজম। আর ওই ডাইজেশনের পরে যে ইন প্রোডাক্ট, ওই ইন প্রোডাক্ট গুলোকে আবার ফার্দার ছোট ছোট ইউনিটে ভাগ করে বিভিন্ন ধরনের প্রসেস সম্পূর্ণ হয়, সেটাকে বলা হচ্ছে ক্যাটাবলিজম। এবার আসি প্রোটিনের মেটাবলিজম বা ডাইজেশন অ্যাবজর্পশন পড়ার আগে আমাদের প্রোটিনের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। প্রোটিন হচ্ছে পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর পরপর যুক্ত হয়ে একটি প্রোটিন গঠন করে। প্রোটিনের স্ট্রাকচারের মধ্যে চার ধরনের স্ট্রাকচার আমরা দেখি। একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এন্ড কোয়াটারনারি। প্রাইমারিটা খুবই একটা সিম্পল স্ট্রাকচার, এখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে এই প্রাইমারি স্ট্রাকচারটা গঠন করছে। আর সেকেন্ডারি স্ট্রাকচার হচ্ছে আলফা হেলিক্স স্ট্রাকচার। দ্যাট মিনস প্রাইমারি স্ট্রাকচার এরকম অনেকগুলো প্রাইমারি স্ট্রাকচার একটা হেলিকাল ফরমেটে এসে যে স্ট্রাকচারটা করছে সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। এটা হচ্ছে সিকোয়েন্স ফোল্ড ইনটু, মানে এটা একটা 3D শেপের স্ট্রাকচার। আর টার্সিয়ারি স্ট্রাকচার কি? অনেকগুলো সেকেন্ডারি স্ট্রাকচার, দ্যাট মিনস এরকম আলফা হেলিক্স, আরো অনেকগুলো আলফা হেলিক্স একত্রিত হয়ে বা এরকম জটলা পেকে একটা স্ট্রাকচার করছে, যেটাকে আমরা হচ্ছে ম্যাচিওর প্রোটিন ফোল্ডও বলছি, সেটাকে আমরা বলছি টার্সিয়ারি স্ট্রাকচার। আর কোয়াটারনারি স্ট্রাকচার হচ্ছে যেরকম হচ্ছে এখানে মাল্টিপল পলিপেপটাইড চেন থাকবে, যেরকম এটা একটা পলিপেপটাইড চেনের ক্লাস্টার, এটাও একটা পলিপেপটাইড চেনের ক্লাস্টার। দ্যাট মিনস একই স্ট্রাকচারের মধ্যে আমরা মাল্টিপল পলিপেপটাইড চেন পাচ্ছি, সেটাকে আমরা বলতেছি কোয়াটারনারি স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমাদের পরবর্তীতে বোঝার ক্ষেত্রে লাগবে। এবার আসি, আমরা কার্বোহাইড্রেট পড়ার সময় দেখেছিলাম আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যামাইলেজের মাধ্যমে কার্বোহাইড্রেটকে আরো ফার্দার ডাইজেশন করি। কিন্তু প্রোটিনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? প্রোটিনের ক্ষেত্রে আমরা প্রোটিওলাইটিক এনজাইমের মাধ্যমে প্রোটিনকে ডাইজেস্ট করব, যেটাকে আমরা পেপটাইডেজও বলতে পারি। দুই ধরনের পেপটাইডেস আমরা পাই, একটা হচ্ছে এন্ডোপেপটাইডেস আর একটা হচ্ছে এক্সোপেপটাইডেস। এন্ডোপেপটাইডেস এর মধ্যে কি কি আছে? পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। আর এক্সোপেপটাইডেস এর মধ্যে হচ্ছে কার্বক্সিপেপটাইডেস আর হচ্ছে অ্যামাইনোপেপটাইডেস। এগুলোর কাজ কি? এখানে দেখো আমি লিখে রেখেছি। ফ্রি অ্যামাইনো অ্যাসিড জেনারেট হবে না, এন্ডোপেপটাইডেস কখনোই কোনো ফ্রি অ্যামাইনো অ্যাসিড জেনারেট করতে পারবে না, কিন্তু এক্সোপেপটাইডেস একটি করে বা দুটি করে অ্যামাইনো অ্যাসিড জেনারেট করতে পারে। এটা একটু ভেঙে চুরে বুঝলে আরো সুবিধা হবে। যেরকম আমরা যদি প্রাইমারি স্ট্রাকচারটা দেখি তাহলে আমি কি বললাম, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে একটা প্রাইমারি স্ট্রাকচার বা প্রাইমারি পলিপেপটাইডের স্ট্রাকচার গঠন করছে, যার দুইটা এন্ড থাকে। একটা ইন্ডে হচ্ছে অ্যামাইনো গ্রুপ যুক্ত হয়, আর একটা ইন্ডে কার্বক্সিলিক গ্রুপ যুক্ত থাকে। কার্বক্সিলিক গ্রুপের যে ইন্টটা সেটাকে আমরা বলছি সি টার্মিনাল ইন্ট, এবং অ্যামাইনো গ্রুপ বিশিষ্ট যে ইন্ট সেটাকে আমরা বলছি এন টার্মিনাল ইন্ট। এবার আসি এন্ডোপেপটাইডের যেই
এনজাইম গুলো আছে, যেরকম পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। এরা কি করতে পারে, এরা যে ইন্টারনাল বন্ড বা এন্ডো মিনস কি, এন্ডো মিনস মানে, এন্ডো মানে ভেতরে, তার মানে দুইটি অ্যামাইনো অ্যাসিডের ভেতরে যে পেপটাইড বন্ড, এগুলো এই এনজাইম গুলো এই পেপটাইড বন্ডকে ভেঙে দিতে পারে। যেরকম এই পিকচারটা যদি তোমরা খেয়াল করো দেখবে, এখানে একটি এন্ডোপেপটাইডেস কাজ করেছে, আবার এখানে একটি এন্ডোপেপটাইডেস কাজ করেছে। দ্যাট মিনস এরা মাঝখান থেকে ছোট ছোট টুকরো করতে পারে বা ছোট ছোট টুকরায় ভাগ করতে পারে। এরা কিন্তু কখনোই একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড কে ফ্রি করতে পারে না, কারণ এটা ভেতরের দিকে কাজ করছে, এন্ডোপেপটাইডেস ভেতরের দিকে কাজ করছে। আর এক্সোপেপটাইডেস এর মধ্যে আমরা কি দেখছি, একটা হচ্ছে কার্বক্সিপেপটাইডেস, যেটা হচ্ছে সি টার্মিনাল ইন্ডে কাজ করে। যেরকম সি টার্মিনাল ইন্ডে যে পেপটাইড বন্ড আছে, এই বন্ডটাকে এটা ব্রেক ডাউন করতে পারে। আর একটা আছে হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস, এটা হচ্ছে এন টার্মিনাল ইন বা হচ্ছে অ্যামাইনো যে ইন, সেটার উপর কাজ করতে পারে করে। এই যে এখানে এটা হচ্ছে সি টার্মিনাল ইন এর উপর কাজ করে একটা ফ্রি ফ্রি অ্যামাইনো অ্যাসিড জেনারেট করেছে, আবার এন টার্মিনাল ইনজেও কাজ করে একটা ফ্রি অ্যামাইনো অ্যাসিড জেনারেট করেছে। দ্যাট মিনস এটা টার্মিনালি কাজ করে একটা ফ্রি অ্যামাইনো অ্যাসিড জেনারেট করতে পারে। এতটুকু আই গেস সবাই ক্লিয়ার। এবার আসে ডাইজেশন অফ প্রোটিন। দ্যাট মিনস আমরা হচ্ছে একটা প্রোটিন খেলাম, একটা হচ্ছে কমপ্লেক্স মলিকিউল আকারে একটা প্রোটিন খেলাম, সেটাকে আমরা একটা সিম্পল ফর্মে কিভাবে নিয়ে যাব। আমরা কার্বোহাইড্রেটের সাথে একটু কোরিলেট করার চেষ্টা করবো, তাহলে মনে রাখতে পারবো। যেরকম আমরা দেখছিলাম কি, কার্বোহাইড্রেটের ডাইজেশনটা শুরু হচ্ছে মাউথ থেকে। কেন? কারণ হচ্ছে ওখানে অ্যামাইলেজ ছিল, কিন্তু মাউথের মধ্যে কোনো প্রোটিওলাইটিক এনজাইম বা হচ্ছে পেপটাইডেস থাকে না। দ্যাটস ওয়াই মাউথে কোনো প্রোটিন ডাইজেশন হবে না। তাহলে আমরা যেই খাবারটা খাচ্ছি, সেটা আমরা হচ্ছে চিবানোর পরে এটা সরাসরি স্টমাকে চলে আসবে। স্টমাকে পৌঁছানোর আগ পর্যন্ত এর কোনো প্রকার কোনো ডাইজেশন হবে না। এবার আসি স্টমাকে, যে লাইনিং এপিথেলিয়াম, এই লাইনিং এপিথেলিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের সেল থাকে। তার মধ্যে প্যারাইটাল সেল এন্ড পেপটিক সেল, এই দুটো তোমরা একটু মনে রাখো। প্যারাইটাল সেল থেকে সিক্রেট হয় এইচসিএল। এই এইচসিএল কি করে, এই স্টমাকে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে। এই অ্যাসিডিক এনভায়রনমেন্ট কি কি কাজে লাগে? এই অ্যাসিডিক এনভায়রনমেন্ট বা এইচসিএল প্রথমত ব্যাকটেরিয়াকে কিল করে। কেন? এখানে ব্যাকটেরিয়া থাকতেই পারে, কজ আমি বলেছি যে মাউথে কোনো ডাইজেশন হয়নি, আর আমরা তো কখনোই 100% স্টেরাইল ফুড খাই না, কিছু না কিছু ব্যাকটেরিয়া তার মধ্যে থাকে। সেই বহিরাগত ব্যাকটেরিয়া গুলোকে কিল করে এই অ্যাসিডিক এনভায়রনমেন্ট, যেটা তৈরি হয়েছিল এইচসিএল সিক্রেশনের মাধ্যমে। আর এই এইচসিএল এর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি, এটা হচ্ছে পেপটিক সেল থেকে সিক্রেট হওয়া হচ্ছে পেপসিনোজেন, যেটা একটা জাইমোজেন বা জাইমোজেনিক এনজাইম। দ্যাট মিনস একটা ইনঅ্যাক্টিভেটেড এনজাইম। এই ইনঅ্যাক্টিভেটেড এনজাইমটাকে সে অ্যাক্টিভেটেড করে পেপসিনে রূপান্তর করে। দ্যাট মিনস পেপসিনোজেনের অ্যাক্টিভ ফর্ম কি, পেপসিন। এই পেপসিন তখন কি করে, আমরা যেই হচ্ছে প্রোটিনটা খেয়েছিলাম সেই প্রোটিনের ওপর কাজ করে। প্রোটিন তো আমরা জানি একটা হচ্ছে বিশাল বড় পলিপেপটাইড চেইন, যেখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রে থাকে, সেটাকে কিছুটা ছোট করে। দ্যাট মিনস এটা একটা বড় পলিপেপটাইড চেন, সেটাকে একটা স্মল পলিপেপটাইড করে দেয়। পেপসিন প্রোটিনের উপর কাজ করে একটা স্মল পলিপেপটাইড করছে। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে স্টমাক। এবার খাবার কোথায় যাবে? স্টমাক থেকে বের হয়ে আস্তে আস্তে ইন্টেস্টাইনে যাচ্ছে না? ইন্টেস্টাইনে গেল। এবার ইন্টেস্টাইনে কি হবে? ইন্টেস্টাইনে যাওয়ার পরে আমরা জানি ইন্টেস্টাইনের মধ্যে আমরা দুই ধরনের সিক্রেশন পাবো, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক সিক্রেশন, আর একটা হচ্ছে ইন্টেস্টাইনের নিজস্ব যে সিক্রেশন সেগুলা। প্যানক্রিয়াটিক সিক্রেশন কি, এই যে দেখো, সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামের মাধ্যমে কিন্তু এই প্যানক্রিয়াটিক সিক্রেশনটা ইন্টেস্টাইনের মধ্যে প্রবেশ করবে। এই প্যানক্রিয়াস থেকে আমরা হচ্ছে কিছু জাইমোজেনিক এনজাইম বা জাইমোজেন, দ্যাট মিনস ইনঅ্যাক্টিভেটেড এনজাইম পাবো। সেগুলো কি, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রো কার্বক্সিপেপটাইডেস, এই তিনটি জাইমোজেন আমরা পাবো, যেটা হচ্ছে ইন্টেস্টাইন থেকে সিক্রেট হওয়া এন্টেরোকাইনেজ এনজাইমের মাধ্যমে প্রথমে হচ্ছে ট্রিপসিনোজেন অ্যাক্টিভেটেড হয়ে কনভার্টেড হবে ট্রিপসিনে। তারপরে এই ট্রিপসিন আবার বাকি দুইজনকে অ্যাক্টিভেটেড করবে। যেরকম কাইমোট্রিপসিনোজেন থেকে হবে হচ্ছে কাইমোট্রিপসিন, আর প্রো কার্বক্সি পেপটাইডেস থেকে হবে কার্বক্সি পেপটাইডেস। দ্যাট মিনস আমরা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড যে এনজাইম গুলো ছিল সেগুলোকে অ্যাক্টিভেট করে নিলাম। এবারে এরা প্রোটিনের উপর কাজ করতে পারবে। আমরা কি দেখলাম, আমাদের হচ্ছে স্টমাকে কিন্তু প্রোটিন হচ্ছে পেপসিনের উপস্থিতিতে স্মলার পেপটাইডে বা পলিপেপটাইড হয়ে গেছে।
এই স্মলার পলিপেপটাইডের ওপর তখন ট্রিপসিন আর এই কাইমোট্রিপসিন আবার হচ্ছে কাজ করবে। এই কাজ করার পরে এই স্মলার মানে স্মল পলিপেপটাইড কে এই অলিগোপেপটাইডে পরিণত করবে। স্মল পলিপেপটাইড থেকে অলিগোপেপটাইড আরো একটু ছোট একটা পেপটাইড। দ্যাট মিনস কি আমরা স্টেপে স্টেপে জিনিসটাকে আরো ভাঙছি। এরপর এই অলিগোপেপটাইডের ওপর কার্বক্সি পেপটাইডেস এনজাইমটা কাজ করবে, করে কিছু পরিমাণ, খুবই সামান্য পরিমাণ অ্যামাইনো অ্যাসিড জেনারেট করবে। দ্যাট মিনস এখানে কিন্তু আমরা একটা অ্যামাইনো অ্যাসিড পেয়ে গেলাম, বা খুবই সামান্য পরিমাণ অ্যামাইনো অ্যাসিড আমরা ইন্টেস্টাইনের মধ্যে পেলাম। এবার আসি হচ্ছে ইন্টেস্টাইনের পরে কি হয়। এবার এটা আমরা দেখলাম হচ্ছে প্যানক্রিয়াটিক সিক্রেশন দ্বারা এইভাবে হচ্ছে। এরপর আরেকটা সিক্রেশন কি বলেছিলাম, সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল সিক্রেশন। ইন্টেস্টাইন থেকে অ্যামাইনো পেপটাইডেস এবং ডাইপেপটাইডেস নামে এনজাইম রিলিজ হয়, যেগুলো আবার হচ্ছে অলিগোপেপটাইড। এখন দেখো, এই অলিগোপেপটাইড ডেজের হচ্ছে সম্পূর্ণটাই তো আর অ্যামাইনো অ্যাসিড হয়ে যাচ্ছে না, বা কার্বক্সি পেপটাইডেস কিন্তু সম্পূর্ণ অলিগো পেপটাইডকে কিন্তু অ্যামাইনো অ্যাসিড বানাতে পারছে না, কিছু পরিমাণ থেকেই যাচ্ছে। যেগুলো থাকছে সেগুলোর উপর অ্যামাইনো পেপটাইডেস এবং হচ্ছে ডাইপেপটাইডেস কাজ করছে, করে এখানে আবারও অ্যামাইনো অ্যাসিড জেনারেট করছে, ডাইপেপটাইড জেনারেট করছে এবং হচ্ছে ট্রাইপেপটাইড জেনারেট করছে। ডাইপেপটাইড মিনস এখানে হচ্ছে দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে আর মাঝখানে আছে একটা পেপটাইড বন্ড। ট্রাইপেপটাইড মিনস এখানে আছে হচ্ছে তিনটা অ্যামাইনো অ্যাসিড। এবার আসি অ্যাবজর্পশন। আমরা যতটুকু ভাঙাভাঙি করার করে ফেলছি, যেরকম অ্যামাইনো অ্যাসিড পাইছি, মানে দ্যাট মিনস এখানে একটাই অ্যামাইনো অ্যাসিড, তারপর ডাইপেপটাইড পাইছি আর ট্রাইপেপটাইড পাইছি। এখন এগুলা কিভাবে লুমিনাল সাইড, বা এটা তো ছিল ইন্টেস্টাইনের লুমেনের মধ্যে কাহিনী, এবার লুমেন থেকে কিভাবে ইন্টারসাইডের মধ্যে ঢুকে এখান থেকে আবার ব্লাড ভেসেলে যাবে। দেখো, এটা হচ্ছে লুমেনের মধ্যে, এটা হচ্ছে ইন্টারসাইডের মধ্যে, আর এটা হচ্ছে ব্লাড ভেসেল বা ক্যাপিলারি। দ্যাট মিনস আমাদের লুমেনের মধ্যে আছে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড। এই অ্যামাইনো অ্যাসিডটা শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড না, অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড সবাই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এন্টেরোসাইটের মধ্যে যাবে। অ্যামাইনো অ্যাসিড কিসের মাধ্যমে যাচ্ছে? অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টারের হেল্প নিয়ে এখানে হচ্ছে সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট হবে। দ্যাট মিনস অ্যামাইনো অ্যাসিড তো ভেতরে যাবেই, তার সাথে একটা সোডিয়ামও এন্টেরোসাইটে এন্টার করবে। দেখো, অ্যামাইনো অ্যাসিড গুলো চলে গেল ইন্টারসাইটের মধ্যে। দেখো, এগুলো কিন্তু অ্যামাইনো অ্যাসিড, এর মাঝে কোনো বন্ড নাই, দ্যাট মিনস এটা ফ্রি, এক একটা ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড। এবার ডাইপেপটাইড আর ট্রাইপেপটাইড, দেখো এটা ডাইপেপটাইড, দুইটা অ্যামাইনো অ্যাসিড, মাঝে একটা লিঙ্ক। আবার এখানে তিনটা অ্যামাইনো অ্যাসিড, মাঝে লিঙ্ক আছে। তার মানে ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড ট্রান্সপোর্টার প্রোটিনের মাধ্যমে এখানে হাইড্রোজেন এবং হচ্ছে ডাইপেপটাইড এন্ড ট্রাইপেপটাইড কো ট্রান্সপোর্ট হবে। তার মানে ডাইপেপটাইড ট্রাইপেপটাইড ঢুকবে, সাথে একটা হাইড্রোজেনও সেলের মধ্যে ইন্টার করবে। এই যে দেখো, ডাইপেপটাইড এন্ড ট্রাইপেপটাইড। এখানে দেখো বিভিন্ন কেচি শেপের কিছু দেখা যাচ্ছে, এটা হচ্ছে পেপটাইডেস, যেটা সেলের ভেতরে ছিল, অপেক্ষা করছিল কখন হচ্ছে ডাইপেপটাইড আর ট্রাইপেপটাইড আসবে, সেগুলোকে আবার সে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করবে। এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার ডাইপেপটাইডেস অথবা ইন্ট্রাসেলুলার ট্রাইপেপটাইডেস। এই ইন্ট্রাসেলুলার ডাইপেপটাইডেস হচ্ছে ডাইপেপটাইডেস এর বন্ডটাকে ব্রেকডাউন করে এটা এটা থেকে হচ্ছে ফ্রি অ্যামাইনো অ্যাসিড জেনারেট করবে। আর ইন্ট্রাসেলুলার ট্রাইপেপটাইড হচ্ছে এই যে ট্রাইপেপটাইডের বন্ড গুলাকে ভেঙে দিয়ে এখান থেকে আবার অ্যামাইনো অ্যাসিড জেনারেট করবে। দ্যাট মিনস ইন্টারোসাইটের ভেতরে যেয়ে কিন্তু আমরা সবকিছু আবারও ভাঙাভাঙি করে আলটিমেটলি ফ্রি অ্যামাইনো অ্যাসিড পাচ্ছে। এই অ্যামাইনো অ্যাসিড গুলো আবার ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টারের সাহায্যে ক্যাপিলারিতে চলে যায়। তার মানে এখানে হচ্ছে লুমিনাল সাইট থেকে এন্টেরোসাইটে প্রবেশ করতে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাজ করেছে, আর হচ্ছে এন্টেরোসাইট থেকে ক্যাপিলারিতে যেতে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে গেছে। এটা আই গেস সবাই ক্লিয়ার। এটাই ছিল হচ্ছে অ্যাবজর্পশন, দ্যাট মিনস ইন প্রোডাক্টটাকে আমরা কিভাবে ক্যাপিলারি পর্যন্ত নিয়ে গেলাম তার প্রসেস। তোমরা এক্সামে যদি হচ্ছে অ্যাবজর্পশন আসে, তোমরা সরাসরি এভাবে করেও এঁকে দিতে পারো, এরকম কালার করতে হবে এর কোনো মানে নাই। তোমরা জিনিসটা বুঝলা, বুঝে ওইভাবে করে একটা ফিগার আঁকাই দিবা। এবার আসি হচ্ছে মেটাবলিজম অফ প্রোটিন। এখন প্রোটিন মেটাবলিজমের আগে জানতে হবে হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড পুল। আমরা কি জানি? যেরকম হচ্ছে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের যে এক্সট্রা গ্লুকোজ বা কার্বোহাইড্রেট মেটাবল মানে ডাইজেশনের পরে গ্লুকোজ পাচ্ছে, এই গ্লুকোজ, এক্সট্রা গ্লুকোজ গুলো গ্লাইকোজেন আকারে স্টোর থাকছিল।
বা আমরা হচ্ছে ফ্যাটের ক্ষেত্রেও কিন্তু দেখছি যে এখানে একটা স্টোরেজ ফর্ম আছে, যেরকম লিপিড ফ্যাট আকারে স্টোর থাকছে আমাদের বডিতে। কিন্তু অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের বডিতে স্টোর থাকতে পারে না। তাহলে কি হয়, এক্সট্রা অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড আসলে স্টোর থাকে না, বিভিন্ন কাজে ইউটিলাইজ হয়। তারপরে এক্সট্রা যা থাকে সেটা হচ্ছে অ্যামোনিয়া হিসেবে এক্সক্রিট হয়ে যায়। অ্যামাইনো অ্যাসিড পুল কি? অ্যামাইনো অ্যাসিড পুল হচ্ছে ইট ইজ দ্য ফ্রি অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড। তার মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড, দ্যাট মিনস ইসিএফ এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড গুলা এসে জমা হয়। এটা অনেকটা একটা পুকুরের মধ্যে পানি জমা থাকার মতো। সেরকম বিভিন্ন সোর্স থেকে অ্যামাইনো অ্যাসিড গুলা ইসিএফ এর মধ্যে এসে জমা হয়, তারপর ওখান থেকে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট হয়ে ওর কাজ সম্পাদন করে এক্সট্রা গুলো আবার অ্যামোনিয়া হয়ে বের হয়ে যায়। এই ধরনের মানে এই অ্যামাউন্টটা কত, বা এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের অ্যামাউন্ট হচ্ছে ইট ইজ অ্যাবাউট 100 গ্রাম। অ্যামাইনো অ্যাসিড পুলে সাধারণত 100 গ্রাম অ্যামাইনো অ্যাসিড থাকে। এবার এই অ্যামাইনো অ্যাসিডটা আসছে কোথা থেকে, মানে এই অ্যামাইনো অ্যাসিডের সোর্স কি? তিনটা সোর্স থেকে অ্যামাইনো অ্যাসিড গুলো পাওয়া যায়। একটা হচ্ছে ডায়েটরি সোর্স, ডায়েটরি সোর্স বা বাইরে থেকে এক্সোজেনাস প্রোটিন, মানে আমরা যেরকম মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খাচ্ছি, এখান থেকে আসছে। এরপরে হচ্ছে এন্ডোজেনাস অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস। আমরা কি জানি, আমাদের হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দুই ধরনের, একটা হচ্ছে ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, একটা নন ইসেনশিয়াল। ইসেনশিয়ালটা আমাদের বডির মধ্যে থাকে না, দ্যাটস ওয়াই এটা ডায়েটারি প্রোটিন থেকে আমরা বা বাইরে থেকে মানে আমরা প্রোভাইড করি বডিকে, কিন্তু বডির ভেতরে উৎপন্ন হতে পারে নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেটাকেই বলা হচ্ছে এন্ডোজেনাস অ্যামাইনো অ্যাসিড। সেটাও কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড পুলে এসে জমা হচ্ছে। এরপরে এন্ডোজেনাস প্রোটিন ব্রেকডাউন টু অ্যামাইনো অ্যাসিড, যেরকম এই যে নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হচ্ছে। এটা আলটিমেটলি এই কথাটা আর এই কথাটা প্রায় সেম। এন্ডোজেনাস যে সকল প্রোটিন আছে ওটা ব্রেকডাউন হয় হয়ে আলটিমেটলি একটা নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এবার ফেট কি? ফেট হচ্ছে তিনটা রুটে এই অ্যামাইনো অ্যাসিড গুলা কাজে লাগতে পারে। একটা হচ্ছে আবার এটা বডি প্রোটিন সিনথেসিস হয় এখান থেকে। তারপর সিনথেসিস অফ নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস, যেরকম পিউরিন, পাইরিমিডিন, পোরফাইরিন। এগুলো আবার বিভিন্ন ধরনের হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিসে কাজে লাগে, যেরকম ডিএনএ, তারপর ওখানে রেপ্লিকেশন, এই জিনিসগুলোতে কাজে লাগে। প্লাস হচ্ছে অ্যানাবলিজম অফ ক্যাটাবলিজম অফ অ্যামাইনো অ্যাসিড। ক্যাটাবলিজম অফ অ্যামাইনো অ্যাসিডের পরে আমরা একটা কার্বন স্কেলিটন আর একটা হচ্ছে অ্যামোনিয়া বা অ্যামাইনো গ্রুপ পাচ্ছি, যেটা থেকে আমরা আবার হচ্ছে ফার্দার এনার্জি জেনারেট করতে পারছি। একটু পিকচার দেখলে আরো ক্লিয়ার হবে। পিকচারটা কি? এখানে দেখো, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল। দ্যাট মিনস হচ্ছে 100 গ্রাম অ্যামাইনো অ্যাসিড এখানে সাধারণত থাকে, যেটার গোলাপি কালারের হাইলাইটেড গুলা খেয়াল করো আর কমলা কালারের হাইলাইটেড গুলা খেয়াল করো। গোলাপি হচ্ছে সোর্স, দ্যাট মিনস ডায়েটরি প্রোটিন থেকে আসছে। প্লাস হচ্ছে বডি প্রোটিন থেকে আসছে, মানে বডির মধ্যে যে প্রোটিন সেখান থেকেও নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস হচ্ছে। তারপরে হচ্ছে এন্ডোজেনাস অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস, এটা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস। এই তিনটা সোর্স থেকে আমরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পেলাম। এবার অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমরা কি করছি? একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে নন নন নাইট্রোজেনাস নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস আমরা ক্রিয়েট করছি। তারপরে আমরা হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিড গুলো ট্রান্স হচ্ছে। ট্রান্স মানে কি? এই যে দেখো, এটা একটা অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার, যেটার এক পাশে হচ্ছে এন টার্মিনাল এন্ড আর একটা হচ্ছে সি টার্মিনাল এন্ড। দ্যাট মিনস অ্যামাইনো গ্রুপ এন্ড হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। অ্যামাইনো গ্রুপটাকে যদি আমরা ট্রান্সফার করে দিই তাহলে যতটুকু পড়ে থাকলো এটাই হচ্ছে কার্বন স্কেলিটন, যেটাকে আমরা ফার্দার ইউটিলাইজ করতে পারবো বিভিন্ন জায়গায়। এই ট্রান্সামাইনেশনের মাধ্যমে কার্বন স্কেলিটন পাচ্ছি। এই কার্বন স্কেলিটন থেকে আবার হচ্ছে আমরা পাইরুভেট বানাতে পারছি। পাইরুভেট বানাতে পারছি, এটা কিসের? ডিঅ্যামাইনেশনের মাধ্যমে, এটা আরো দেখতেছি। তারপরে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে বানাতে পারছি, তারপরে টিসিএস সাইকেলে বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়েটস বানাতে পারছি। যেরকম পাইরুভেট থেকে আমরা কিন্তু আবার হচ্ছে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ, গ্লাইকোজেন এগুলা বানাতে পারছি। তারপরে অ্যাসিটাইল কোয়ে থেকে টিসিএস সাইকেলে আমরা এটা অক্সিডেশন করে এটিপি জেনারেট করতে পারছি। আর ইন্টারমিডিয়েটস অফ টিসিএস সাইকেল থেকে কিন্তু আমরা কিটোন বডি ফ্যাটি অ্যাসিড, স্টেরয়েড এগুলো বানাতে পারছি। আর যে অ্যামাইনো গ্রুপটা আমরা বের করে দিলাম সেটা হচ্ছে অ্যামোনিয়া রূপে চলে গেল। সেটার আবার হচ্ছে ডিঅ্যামাইনেশন হবে, তার মানে এখান থেকে ডিঅ্যামাইনেশন বলতে অ্যামোনিয়া আলাদা হবে, অ্যামোনিয়া ইউরিয়া সাইকেলে যে সেটা এক্সক্রিয়েট হয়ে যাবে রেনাল এক্সক্রিয়েশনের মাধ্যমে। এখান থেকে এই পিকচারটা ক্লিয়ার হলে আমরা অ্যানাবলিক পাথওয়ে আর ক্যাটাবলিক পাথওয়েটা খুব ইজিলি বুঝতে পারবো। যেরকম অ্যানাবলিক পাথওয়ে, দেখো কোনটা অ্যানাবলিক পাথওয়ে, এবার তোমরাই বলতে পারবা। যেরকম সিনথেসিস অফ বডি প্রোটিন, দেখো যে বডি প্রোটিন সিনথেসিস হচ্ছে, তার মানে অ্যামাইনো অ্যাসিড ছোট জিনিস সেটা থেকে বড় জিনিসকে সিনথেসিস করছে। দ্যাট মিনস হচ্ছে সিনথেসিস অফ বডি প্রোটিন, এটা একটা অ্যানাবলিক পাথওয়ে।
তারপর হচ্ছে সিনথেসিস অফ নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। এই যে দেখো, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স সিনথেসিস হচ্ছে, তার মানে অ্যামাইনো অ্যাসিড ছোট জিনিস, সেখান থেকে একটা বড় জিনিস সিনথেসিস হচ্ছে। তারপরে হচ্ছে সিনথেসিস অফ গ্লুকোজ অ্যান্ড গ্লাইকোজেন। দেখো এই যে পাইরুভেট তো আলটিমেটলি এই প্রসেসে জেনারেট হচ্ছে, সেখান থেকে তো গ্লুকোজ জেনারেট হতে পারছে। দ্যাট মিনস একটা জিনিস সিনথেসিস করছো, এটাও একটা অ্যানাবলিক পাথওয়ে। তারপর হচ্ছে সিনথেসিস অফ কিটোন বডি ফ্যাটি অ্যাসিড এন্ড স্টেরয়েড। এই যে টিসি সাইকেলের ইন্টারমিডিয়েটস এর মাধ্যমে কিন্তু কিটোন বডি ফ্যাটি অ্যাসিড এন্ড স্টেরয়েড আমরা সিনথেসিস করতে পারছি। এটা হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে গেল। এবার আসি ক্যাটাবলিক পাথওয়ে। ক্যাটাবলিক পাথওয়ে যে দেখো, বডি প্রোটিন থেকে কিন্তু আমরা অ্যামাইনো অ্যাসিড বানাচ্ছিলাম ব্রেক ডাউন করে। দ্যাট মিনস বডি প্রোটিন টু অ্যামাইনো অ্যাসিড, এটা একটা ক্যাটাবলিক পাথওয়ে। তারপরে ট্রান্সঅ্যামাইনেশন। ট্রান্সঅ্যামাইনেশন কি? এই যে দেখো অ্যামোনি অ্যামাইনো অ্যাসিড পুলের মধ্যে থেকে অ্যামাইনো অ্যাসিডকে আমরা যখন হচ্ছে অ্যামাইনো গ্রুপটাকে ভেঙে দিচ্ছি, তখন যে দেখো কার্বন স্কেলিটন প্লাস হচ্ছে অ্যামাইনো গ্রুপটা ডিঅ্যামাইনেশন হচ্ছে। দ্যাট মিনস কি, এটা জিনিসটা ভেঙে যাচ্ছে না। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশনকেও বলা হচ্ছে একটা ক্যাটাবলিক পাথওয়ে। তারপর ডিঅ্যামাইনেশন। ডিঅ্যামাইনেশন একটা ক্যাটাবলিক পাথওয়ে। ডিঅ্যামাইনেশন হচ্ছে এই ইউরিয়াটাকে এই ইউরিয়া সাইকেলে পাঠাবে এবং ইউরিয়া সাইকেলের মাধ্যমে এটা রেনাল এক্সক্রিশন হয়ে যাবে। তারপর হচ্ছে ক্যাটাবলিজম অফ কার্বন স্কেলিটন। যেরকম দেখো কার্বন স্কেলিটনের ক্যাটাবলিজম, কার্বন স্কেলিটনকে যদি আমরা ফার্দার হচ্ছে ক্যাটাবলাইজ করি, তখন কিন্তু আমরা পাচ্ছি পাইরুভেট, অ্যাসিটাইল কোয়ে, দেন ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল। দ্যাট মিনস এখানেও একটা ব্রেকডাউন প্রসেস বা ক্যাটাবলিজম হচ্ছে। দ্যাট মিনস এটাও একটা ক্যাটাবলিক পাথওয়ে। তো এটা এভাবে দিতে পারে, ইন্টারমিডিয়ারি মেটাবলিজম অফ প্রোটিন। যদি তোমাদের দেয় সেই ক্ষেত্রে তোমরা এই পয়েন্ট গুলা লিখবা। আর এই পয়েন্ট গুলা আসলে মুখস্থ করার কিছু নাই। তোমরা যদি এটা এটা কিন্তু এবিসির একটা ফিগার, এই ফিগারের সাথে মিলিয়ে মিলিয়ে পড়লে জিনিসটা তোমরা বুঝেই লিখতে পারবা, মুখস্থ লেখার কোনো দরকার নাই। এবার আসি ট্রান্স অ্যামাইনেশন। এই যে অ্যামাইনো অ্যাসিড থেকে যে ট্রান্স অ্যামাইনেশন হয়েছিল, মানে এই অ্যামোনিয়া গ্রুপটাকে বা এন টার্মিনাল ইনটাকে বাদ দেওয়ার বা ট্রান্সফার করার যে প্রসেস, সেটাকে বলা হচ্ছে ট্রান্স অ্যামাইনেশন। এটার ডিটেলস এখন আমরা দেখবো। ট্রান্সঅ্যামাইনেশন কি? ইট ইজ দ্য ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ। বললাম না, ট্রান্সফার করে দিব ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড টু কিটো অ্যাসিড। দ্যাট মিনস হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিডে অ্যামাইনো গ্রুপটাকে ট্রান্সফার করে দিব উইথ সাইমultaneous প্রোডাকশন অফ করসপন্ডিং অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড কিটো অ্যাসিড। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, দেখো অ্যামাইনো অ্যাসিড থেকে যদি অ্যামাইনো গ্রুপটা বাদ দিই, তাহলে যেটা থাকছে সেটাই কিন্তু কিটো অ্যাসিড। আবার হচ্ছে কিটো অ্যাসিডের সাথে যদি আবার অ্যামাইনো গ্রুপকে আমরা যুক্ত করি, তাহলে সেটা আবার অ্যামাইনো অ্যাসিড হয়ে যাচ্ছে। এটা একটু তোমরা মাথায় রাখো, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এবার ট্রান্সঅ্যামিনেশনের ডেফিনেশন দেখলাম। এবার ট্রান্সঅ্যামিনেশনে পার্টিসিপেট করে কোন কোন কিটো অ্যাসিড? একটা হচ্ছে আলফা কিটো গ্লুটারেট, তারপর অক্সালো অ্যাসিটেট, আর হচ্ছে পাইরুভেট। এগুলো কিন্তু সবাই কিটো অ্যাসিড। দ্যাট মিনস এদের কোনো অ্যামাইনো গ্রুপ নাই। এদের কোনো অ্যামাইনো গ্রুপ নাই, এদের অ্যামাইনো গ্রুপ নাই। এরা চাইলে অ্যামাইনো গ্রুপকে একসেপ্ট করতে পারে। এবার সব ধরনের অ্যামাইনো অ্যাসিডে কি হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশন হবে না? সবকিছুতেই হবে, কিন্তু তার মধ্যে কোনটায় কোনটায় হবে না, একটা হচ্ছে লাইসিন, থ্রিওনিন, প্রোলিন, আর হচ্ছে হাইড্রোক্সিপ্রোলিন। এগুলোতে হচ্ছে আসলে ট্রান্সঅ্যামিনেশন হয় না। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের হচ্ছে এমসিকিউ এ দিয়ে দিতে পারে ট্রু ফলস, তখন কিন্তু সবাই একটু পাজলড হয়ে যেতে পারো। তাই এই এক্সাম্পল গুলো একটু পড়ে ফেলবা। আর এখানে আমি একটা হচ্ছে আহ বিক্রিয়া দিছি বা একটা হচ্ছে ইকুয়েশন দিছি, এটা একটু কঠিন মনে হবে। যেরকম অ্যামাইনো অ্যাসিড আর আলফা কিটো গ্লুটারেট, এটা এরা দুইজন বিক্রিয়া করে উৎপন্ন করছে কিটো অ্যাসিড আর হচ্ছে গ্লুটামেট। এটাকে এখানে হচ্ছে ট্রান্স অ্যামাইনেজ কাজ করছে। এটা বুঝতে কঠিন মনে হচ্ছে, এরপরে ভেঙে চুরে বোঝাচ্ছি। তোমরা এবিসি বই দেখবা যে হচ্ছে ট্রান্স অ্যামাইনেশনের মধ্যে এরকম দুইটা হচ্ছে পাথওয়ে দিছে বা এরকম দুইটা ইকুয়েশন দেওয়া আছে, যেখানে হচ্ছে দেখাচ্ছে অ্যাসপার্টেট থেকে অক্সালো অ্যাসিটেট হচ্ছে, আর এখানে কিটো অ্যাসিড থেকে হচ্ছে আলফা কিটো গ্লুটারেট থেকে গ্লুটামেট হচ্ছে। কিন্তু এটা তো বোঝা যাচ্ছে না কিভাবে কি হলো। দেখো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে আমরা কি বলছি, একটা কার্বক্সিলিক গ্রুপ থাকবে আর একটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ থাকবে। দেখো এখানে একটা অ্যামাইনো গ্রুপ আছে, একটা কার্বক্সিলিক গ্রুপ আছে। দ্যাট মিনস এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এইভাবে মনে রাখো যে অ্যামাইনো গ্রুপ থাকলেই সেটা অ্যামাইনো অ্যাসিড। এই মানে এই টপিকের ক্ষেত্রে প্রথমে অ্যালানিনের মানে 2 নাম্বারটা একটু ভেঙে দেখি। অ্যালানিন থেকে হচ্ছে পাইরুভেট কিভাবে হচ্ছে? দেখো অ্যালানিনের যে অ্যামাইনো গ্রুপ, এই অ্যামাইনো গ্রুপটাকে অ্যালানিন বাদ দিয়ে দিচ্ছে তার ওখান থেকে, বা এই জিনিসটাকে রিলিজ করে দিচ্ছে। তখন এই অ্যামাইনো গ্রুপটা রিলিজ করতে কোন এনজাইমটার হেল্প নিচ্ছে সে? অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ এনজাইম
এনজাইমের হেল্পে সেই হচ্ছে অ্যামাইনো গ্রুপটাকে রিলিজ করে দিল। এই অ্যামাইনো গ্রুপটা তখন হচ্ছে বাইন্ড করবে পাইরিডক্সাল ফসফেটের সাথে। পাইরিডক্সাল ফসফেট কি? পাইরিডক্সাল ফসফেট হচ্ছে ভিটামিন B6 এর অ্যাক্টিভ ফর্ম। এই পাইরিডক্সাল ফসফেট তখন কি করবে, আমি একটু অন্য কালার দিয়ে তোমাদের বোঝাই। এই পাইরিডক্সাল ফসফেট তখন এই অ্যামাইনো গ্রুপটাকে ক্যারি করে নিয়ে যাবে আলফা কিটোগ্লুটারেটের কাছে। আমরা কি জানি, কিটো অ্যাসিড, প্রত্যেকটা কিটো অ্যাসিড একটা করে অ্যামাইনো গ্রুপ একসেপ্ট করার ক্ষমতা রাখে। দ্যাট মিনস আলফা কিটোগ্লুটারেট একটা কিটো অ্যাসিড, এই কিটো অ্যাসিডটা কি হবে, তখন ওই অ্যামাইনো গ্রুপটাকে একসেপ্ট করবে, করে এটা কনভার্টেড হয়ে যাবে গ্লুটামেটে। গ্লুটামেটটা কি? গ্লুটামেটটা হচ্ছে আলফা কিটো আলফা কিটো গ্লুটারেটেরই একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, করসপন্ডিং অ্যামাইনো অ্যাসিড। দ্যাট মিনস আমরা কি দেখলাম, অ্যালানিন একটা অ্যামাইনো গ্রুপকে রিলিজ করলো, সেটা হচ্ছে পাইরিডক্সাল ফসফেটের মাধ্যমে চলে গেল আলফা কিটো গ্লুটারেটের কাছে। আলফা কিটো গ্লুটারেট সেটাকে একসেপ্ট করে হয়ে গেল গ্লুটামেট। এটা তো বুঝলাম। আর অ্যালানিন যখন একটা অ্যামাইনো অ্যাসিড রিলিজ মানে অ্যামাইনো গ্রুপকে রিলিজ করে দিল, তখন সে কি হয়ে গেল, সে হচ্ছে অ্যামাইনো গ্রুপ ফ্রি হয়ে গেল। দ্যাট মিনস অ্যালানিন তখন কনভার্টেড হবে পাইরুভেটে, যেটা অ্যালানিনের একটা করসপন্ডিং কিটো অ্যাসিড। এটা ছিল এই ইকুয়েশনটা। দেখো এখানে বলছে অ্যালানিন, অ্যালানিন থেকে পাইরুভেট হয়েছে। কিভাবে হয়েছে? অ্যালানিন থেকে একটা অ্যামাইনো গ্রুপ একসেপ্ট করছে কি আলফা কিটো গ্লুটারেট, আলফা কিটো গ্লুটারেট এটা একসেপ্ট করে হয়ে গেছে গ্লুটামেট। এখানে কে কাজ করছে? এখানে কাজ করছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ। এইটাই বুঝাইছে, যেটা একটু ভেঙে না বুঝলে বোঝা সম্ভব না। এরপরে হচ্ছে এবার আসি, এবার অ্যাসপার্টেট এর এক্সাম্পলটা দেখি অ্যাসপার্টেট কিভাবে হয়। যেরকম অ্যাসপার্টেট এর ক্ষেত্রেও দেখো এখানে একটা অ্যামাইনো গ্রুপ আছে। অ্যাসপার্টেট এট ফার্স্ট কি করবে, এই অ্যামাইনো গ্রুপটাকে রিলিজ করে দিবে কার হেল্পে? অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজের হেল্পে। এই অ্যামাইনো গ্রুপটাকে রিলিজ করে দিল, এই অ্যামাইনো গ্রুপটা তখন হচ্ছে পাইরিডক্সাল ফসফেটের হেল্প নিবে। এই পাইরিডক্সাল ফসফেট ওকে তখন ক্যারি করে নিয়ে যাবে হচ্ছে আলফা কিটো গ্লুটারেটের কাছে। আর আমরা কি জানি, আলফা কিটো গ্লুটারেট চাইলেই একটা মানে অ্যামাইনো গ্রুপকে একসেপ্ট করতে পারে। তখন আলফা কিটো গ্লুটারেট কি করবে, এই অ্যামাইনো গ্রুপটাকে একসেপ্ট করে কনভার্ট হয়ে যাবে গ্লুটামেটে। এটা এখানে বলছে অ্যাসপার্টেট থেকে দেখো আর হচ্ছে অ্যাসপার্টেট তখন হচ্ছে অ্যামাইনো ফ্রি হয়ে হয়ে যাচ্ছে অক্সালো অ্যাসিটেট। অক্সালো অ্যাসিটেট বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা মানে কি, অ্যাসপার্টেটের করসপন্ডিং একটা কিটো অ্যাসিড। দেখো এই ইকুয়েশনটাতে এখানে অ্যাসপার্টেট থেকে অক্সালো অ্যাসিটেট হয়েছে। দ্যাট মিনস অ্যাসপার্টেট একটা অ্যামাইনো গ্রুপ রিলিজ করছে, যেটা একসেপ্ট করছে আলফা কিটো গ্লুটারেট, একসেপ্ট করে হয়েছে গ্লুটামেট। হেল্প করছে কি? অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ। এই প্রসিডিউর বা এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশন। আমার কথা হচ্ছে যে এটা করে লাভ কি, বা আমি একটা অ্যামাইনো অ্যাসিড থেকে একটা করসপন্ডিং কিটো অ্যাসিড জেনারেট করে আসলে লাভ কি হচ্ছে, বা এই প্রক্রিয়ার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হচ্ছে দেখো, ফানেলিং অফ অ্যামাইনো গ্রুপ of different amino acid ultimately alpha keto glutarate to form glutamate. Then দ্যাট মিনস এই যে গ্লুটামেট, এই গ্লুটামেটের একটা ইম্পর্টেন্স আছে। এই গ্লুটামেট ফার্দার আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারি। দ্যাট মিনস এখানে বলতেছে যে বিভিন্ন ধরনের অ্যামাইনো গ্রুপকে ফানেলিং করে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড থেকে আলটিমেটলি ফর্ম করে গ্লুটামেট, এই ট্রান্সঅ্যামাইনেশন প্রক্রিয়াটা। তারপরে কি, ফর্মেশন অফ কার্বন স্কেলিটন, দ্যাট মিনস কিটো অ্যাসিড অফ অ্যামাইনো অ্যাসিড দ্যাট লেটার অন এটা হচ্ছে ক্যাটাবোলাইজ হইতে পারে বা অক্সিডাইজড হয়ে জেনারেট করতে পারে এটিপি বা বিভিন্ন ধরনের এনার্জি। যেরকম দেখো, এটা অ্যামাইনো গ্রুপ মুক্ত হয়ে যে স্কেলিটনটা পড়ে থাকলে এটা হচ্ছে কার্বন স্কেলিটন, যেটা কনভার্টেড হয়ে গেল পাইরুভেট। এই পাইরুভেট আমরা কি জানি, আমরা আগের ক্লাসে পড়ছি। পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে হচ্ছে অক্সালো অ্যাসিটিকের সাথে মিশবে, মিলিত হবে, হয়ে হচ্ছে ওরা একটা ক্রেবস সাইকেল, সরি টিসিএ সাইকেল করবে। টিসিএ সাইকেল করার পরে ওখান থেকে আমরা হচ্ছে এটিপি জেনারেট করতে পারবো। প্লাস হচ্ছে ঠিক একইভাবে অ্যাসপার্টেট থেকে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডও কিন্তু টিসিএ সাইকেলে যাবে। টিসিএ সাইকেল থেকে আবার আমরা ফার্দার এনার্জি জেনারেট করতে পারবো। এটাই এখানে বলছে যে হচ্ছে এই কার্বন স্কেলিটনটা আবার হচ্ছে ক্যাটাবোলাইজ হতে পারে, হয়ে হচ্ছে এনার্জি জেনারেট করতে পারে। এগুলো কিন্তু এবিসির পেজ এখানে লাগানো। তোমরা এবিসিটা রিডিং করবা ক্লাস শেষে। এরপর হচ্ছে বায়োসিনথেসিস অফ নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বাই এডিং অ্যামাইনো গ্রুপ। যেরকম হচ্ছে দেখো,
আহ এই যে এটা আলফা আলফা কিটো গ্লুটারেট, এটা তো একটা কিটো অ্যাসিড। কিটো অ্যাসিডের সাথে যখন অ্যামাইনো গ্রুপটা যুক্ত হচ্ছে তখন কিন্তু একটা নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। দ্যাট মিনস একটা গ্লুটামেটটা একটা নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এটা এখানে বলতে চাইছে, বায়োসিনথেসিস অফ নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বাই অ্যাডিং অ্যামাইনো গ্রুপ টু দেয়ার করসপন্ডিং কিটো অ্যাসিড। এরপর হচ্ছে প্রোভাইড লিঙ্কেজ বিটুইন কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট মেটাবলিজম। দ্যাট মিনস এখানে কি বলা হচ্ছে, এখানে আর আর একটু প্রিভিয়াস পিকচারে আমরা যাই। দেখো এখানে কার্বন স্কেলিটন থেকে পাইরুভেট হলো, তারপরে হচ্ছে অক্সালো অ্যাসিটেট আমরা বানালাম, তারপরে অ্যাসিটাইল কোয়ে পাওয়া যাচ্ছে। এই অক্সালো অ্যাসিটেট থেকে কিন্তু আবার ফার্দার হচ্ছে আমরা আরো কিটোন বডি বানাতে পারছি, ফ্যাটি অ্যাসিড, আদার্স অনেক কিছু বানাতে পারতেছি। এটা এখানে বলছে প্রোভাইড লিঙ্ক বিটুইন কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট মেটাবলিজম। মানে সব মানে নট অনলি প্রোটিন বা নট অনলি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট মেটাবলিজমের মধ্যে একটা লিঙ্ক তৈরি করছে এই ট্রান্সঅ্যামাইনেশন। এবার আসি হচ্ছে গ্লুটামেট। এই গ্লুটামেটটা কিভাবে হচ্ছে এবার গ্লুটামেট তো হলো, আমরা তো ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে গ্লুটামেট বানালাম। এরপরে কি, এই গ্লুটামেটটা অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন হবে। তার মানে এখানে অক্সিডেশনও হবে, ডিঅ্যামাইনেশনও হবে। অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনের মাধ্যমে এটা হচ্ছে আলফা কিটো গ্লুটারেট উৎপন্ন করবে, আর একটা হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন করবে, বা হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন করবে। যাই হোক, আলফা কিটো গ্লুটারেট কিভাবে উৎপন্ন করবে, গ্লুটামেট তো একটা অ্যামাইনো অ্যাসিড, এর এর অ্যামাইনো গ্রুপটাকে যখন ও রিলিজ করে দিবে তার মানে তখন কার্বন স্কেলিটনটা থাকতেছে। দ্যাট মিনস সেটা একটা কিটো অ্যাসিড, করসপন্ডিং কিটো অ্যাসিড। আর গ্লুটামেটের করসপন্ডিং কিটো অ্যাসিড কি, আমরা তো এখানে দেখছি যে এটার করসপন্ডিং কিটো অ্যাসিড কি, আলফা কিটো গ্লুটারেট। তার মানে এখানে উৎপন্ন হলো আলফা কিটো গ্লুটারেট। আর যে অ্যামাইনো গ্রুপটাকে রিলিজ করছিল সেটা হয়ে গেল অ্যামোনিয়া, সেটা চলে গেল ইউরিয়া সাইকেলে। ইউরিয়া সাইকেলের মাধ্যমে এটা প্রসেস হয়ে বাইরে বের হয়ে গেল। ইউরিয়া সাইকেলের প্রসেস হয়ে কি উৎপন্ন করবে, উৎপন্ন করবে ইউরিয়া। ওই ইউরিয়াটা আমাদের ইউরিনের মাধ্যমে এক্সক্রিয়েট হয়ে যাবে, বা রিনাল সিস্টেমে এটা এক্সক্রিয়েট হয়ে যাবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন। এই প্রক্রিয়ার ডিটেলসে আমরা এখন আসি। ডিঅ্যামাইনেশন মূলত দুই ধরনের, একটা হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন আর একটা হচ্ছে নন অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন। প্রথমে আমরা অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন দেখবো। অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন আমি আগেই বললাম যে এখানে দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে অক্সিডেশন আর একটা হচ্ছে ডিঅ্যামাইনেশন। অক্সিডেশন মানে কি, অক্সিডেশন মানে আমরা কোনো কিছু থেকে যদি একটা হাইড্রোজেনকে বের করে দিই বা কোনো হাইড্রোজেন বের করে দিই তখন সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে বা রিয়াকশনটাকে বলা হচ্ছে অক্সিডেশন। দ্যাট মিনস রিমুভাল অফ হাইড্রোজেন। আর ডিঅ্যামাইনেশন হচ্ছে কি, রিমুভাল অফ অ্যামোনিয়া বা হচ্ছে অ্যামাইনো গ্রুপ। এই যে দেখো, এই গ্লুটামেট থেকে যে অ্যামাইনো গ্রুপটাকে বের করে দিল সেটাকেই বলা হচ্ছে ডিঅ্যামাইনেশন। এবার হচ্ছে আমাদের যদি ডেফিনেশনে আস্ক করে যে হচ্ছে ডিফাইন ডিঅ্যামাইনেশন, তখন আমরা কি লিখবো, ইট ইজ দ্য রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড ইন দ্য ফর্ম অফ ফ্রি অ্যামোনিয়া। এ দেখো, ফ্রি অ্যামোনিয়া একটু ফ্রি ফর্মে বের করে দিলাম, এটা যে কিন্তু আবার কোনো কিছুর সাথে বাইন্ড করেনি, সেই জন্য আমরা বলছি ফ্রি অ্যামোনিয়া উইথ সাইমultaneous প্রোডাকশন অফ ইটস করসপন্ডিং কিটো অ্যাসিড। দেখো, ফ্রি অ্যামোনিয়া হলো আবার করসপন্ডিং একটা কিটো অ্যাসিডে হলো, এটাই বলতেছে এই ডেফিনেশনের মধ্যে। তোমরা যখন এবিসি বই পড়তে যাবে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো। এবার আসি হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনের যে একটা ইকুয়েশন এবিসি তে দেওয়া আছে, সেটা একটু ভেঙে চড়ে বোঝাই তোমাদের। যেরকম প্রথমে গ্লুটামেট, গ্লুটামেট থেকে তো ডিঅ্যামাইনেশন হবে। গ্লুটামেটের ডিঅ্যামাইনেশনের মাধ্যমে উৎপন্ন হলো হচ্ছে অ্যামোনিয়া আর হচ্ছে আলফা কিছু গ্লুটারেট। মাঝখানে কি হইলো, দেখো এটা হচ্ছে একটা গ্লুটামেটের স্ট্রাকচার। গ্লুটামেটের স্ট্রাকচার আমরা জানি, গ্লুটামেট একটা অ্যামাইনো অ্যাসিড, আর অ্যামাইনো অ্যাসিড মানেই অ্যামাইনো একটা গ্রুপ থাকবেই সেখানে। গ্লুটামেট কি হবে, অ্যামাইনো গ্রুপের মধ্যে আমরা এটা একটু ভেঙে দিই। অ্যামাইনো গ্রুপের মধ্যে এন আর হচ্ছে থাকতেছে তিনটা হাইড্রোজেন। এই তিনটা হাইড্রোজেনের মধ্যে দুইটা হাইড্রোজেন এই গ্লুটামেটটা রিলিজ করে দিবে কোন এনজাইমের হেল্পে, এরকম গ্লুটামিক ডিহাইড্রোজিনেস এনজাইমের হেল্প নিবে। গ্লুটামিক ডিহাইড্রোজিনেস এনজাইমের হেল্প নিয়ে গ্লুটামেটের যে অ্যামাইনো গ্রুপ, ওই অ্যামাইনো গ্রুপের তিনটা হাইড্রোজেনের মধ্যে দুইটা হাইড্রোজেন রিলিজ করে দিবে। এই দুইটা হাইড্রোজেন যাবে কোথায়, দেখো আশেপাশে কিন্তু এনএডি আছে, আমরা সবাই জানি। আমরা হচ্ছে
কার্বন ডাই অক্সাইড মানে কার্বোহাইড্রেটের ক্লাস তো দেখছিলাম। এনএডি কি করবে, এই দুইটা হাইড্রোজেনকে গ্রহণ করবে, হয়ে যাবে NAD2H। দ্যাট মিনস হচ্ছে অ্যামাইনো গ্রুপের দুইটা হাইড্রোজেন গ্রহণ করবে এনএডি, হয়ে যাবে NAD2H। দেখো এখানেও কিন্তু তাই বলছে, গ্লুটামেট থেকে ওই যে দুইটা হাইড্রোজেন রিলিজ হয়েছে, সেটা গ্রহণ করছে এনএডি, এনএডি গ্রহণ করে হয়ে গেছে NAD2H। এই যে দেখো এটা। এরপরে থাকলো কয়টা হাইড্রোজেন, আর পড়ে থাকলো একটা হাইড্রোজেন। এই যে একটা হাইড্রোজেন পড়ে থাকলো। এই একটা হাইড্রোজেন তখন কি হবে, মানে তখন এই স্ট্রাকচারটার লুক কেমন হবে, দুইটা হাইড্রোজেন তুমি বের করে দিছো, তখন স্ট্রাকচারটা দেখতে অনেকটা এরকম হবে না, NH। দ্যাট মিনস দুইটা হাইড্রোজেন আর তখন এই স্ট্রাকচারের নাম কি হবে, এই স্ট্রাকচারের নাম হবে আলফা ইমিউনোগ্লুটারেট। আলফা ইমিউনোগ্লুটারেট। এই আলফা ইমিউনোগ্লুটারেট থেকে কিভাবে আমরা হচ্ছে আলফা কিটোগ্লুটারেট বানাবো, বা এর ফার্দার কি হবে, এখানেই হবে সেই অক্সিডেশন, দ্যাট মিনস রিমুভাল অফ হাইড্রোজেন। রিমুভাল অফ হাইড্রোজেন কি হবে, দেখো এখানে হচ্ছে আহ একটা একটা পানি যুক্ত হচ্ছে, বা একটা H2O এসে যুক্ত হচ্ছে এই বিক্রিয়াতে। যুক্ত হলে কি H2 এর দুইটা, একটা কালার নেই, H2 এর হচ্ছে দুইটা হাইড্রোজেন, আর হচ্ছে এই অ্যামাইনো মানে অ্যামাইনো গ্রুপ থেকে দুইটা বের হয়ে যাওয়ার পর একটা ছিল, তার মানে এই দুইটা হাইড্রোজেন। দ্যাট মিনস এটা সহ এটা হয়ে গেল NH3+, সরি, NH3+। দ্যাট মিনস হচ্ছে এখানে একটা পানি যুক্ত হলো, এখানে পানি যুক্ত হওয়ার পরে এখানে একটা অ্যামোনিয়া তৈরি হলো, যে অ্যামোনিয়াটা বের হয়ে ইউরিয়া সাইকেলে চলে গেল। আর যেই হচ্ছে কম্পাউন্ড বা স্কেলিটনটা থেকে গেল, দেখো এখানে তো আর এটা নাই, কারণ এটা বের হয়ে গেছে, এর সাথে আবার হচ্ছে পানি যুক্ত হয়েছে, তো এটা তো আর নাই। তাহলে কি পড়ে থাকলো, পড়ে থাকলো এই কার্বন স্কেলিটনটা, স্কেলিটনটার নাম কি আলফা কিটো গ্লুটারেট। দ্যাট মিনস এটা একটা করসপন্ডিং, মানে গ্লুটামেটের একটা করসপন্ডিং কিটো অ্যাসিড। এবার হচ্ছে এই যে ফ্রি অ্যামোনিয়া জেনারেট করছি, আবার করসপন্ডিং কিটো অ্যাসিডও কিন্তু জেনারেট করছি। আমরা কিন্তু এই যে যে হচ্ছে ডেফিনেশনটা পড়লাম, ডেফিনেশনের সাথে কিন্তু আমি মিলাই দিলাম। এবার এই অ্যামোনিয়াকে ইউরিয়া সাইকেলে পাঠিয়ে দিলাম, এবার দেখবো ইউরিয়া সাইকেলে আসলে কি হচ্ছে। আচ্ছা, অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনের স্যালিয়েন্ট ফিচার, এটা আমি এবিসি থেকে এখানে দিচ্ছি, দেখো সাবস্ট্রেট কি, গ্লুটামেট। গ্লুটামেট দিয়ে আমরা হচ্ছে ডিঅ্যামাইনেশন শুরু করছি। প্রোডাক্ট হিসেবে কি পাইছি, আলফা কিটো গ্লুটারেট বা হচ্ছে করসপন্ডিং কিটো অ্যাসিড, আর সাথে হচ্ছে অ্যামোনিয়া পাইছি। এরপর হচ্ছে এটা কোথায় হয়, এটা হয় লিভারে, তারপরে কিডনি, হার্ট, স্কেলেটাল মাসল, এগুলোতে হয় হচ্ছে এই অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন। এটা ডিঅ্যামাইনেশন, দ্যাট মিনস এখানে আমরা ভেঙে একটা জিনিস বানাচ্ছি। দ্যাট মিনস এটার নেচার হচ্ছে ক্যাটাবলিক নেচার, আর কম্পার্টমেন্ট কি, এটা মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। এটা রেট লিমিটিং এনজাইম কি, একটাই এনজাইম আমরা পড়ছি, সেটা হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ, এটা হচ্ছে রেট লিমিটিং এনজাইম। আর এখানে কো এনজাইম হিসেবে কি কাজ করছে, এই যে দুইটা হাইড্রোজেন গ্রহণ করছিল এনএডি, দ্যাট মিনস হচ্ছে এনএডিটা একটা কো এনজাইম হিসেবে কাজ করছে। এবার এই ডিঅ্যামাইনেশনের আসলে দরকারটা কি, বা এটার ইম্পর্টেন্সটা কি, একটা হচ্ছে জেনারেশন অফ কার্বন স্কেলিটন অফ অ্যামাইনো অ্যাসিড ফর ক্যাটাবলিক পারপাস। যেরকম দেখো এখানে হচ্ছে অ্যামাইনো গ্রুপ বের করে দিয়ে কিন্তু আলটিমেটলি একটা আমরা কার্বন স্কেলিটন পাইছি, যেখান থেকে আমরা এখানে ক্যাটাবলিজম করতে পারবো। ফার্দার হচ্ছে এটা কিন্তু আমরা ক্যাটাবলিজম করে বিভিন্ন পাথওয়েতে নিয়ে যেতে পারছি। তারপরে হচ্ছে চ্যানেল নাইট্রোজেন, চ্যানেল নাইট্রোজেন অফ অ্যামাইনো অ্যাসিড অ্যাড হচ্ছে অ্যামোনিয়া ইউরিয়া, মানে চ্যানেল নাইট্রোজেন বলতে বোঝানো হচ্ছে এখান থেকে নাইট্রোজেনকে বের করে দিচ্ছে, কি রূপে বের করে দিচ্ছে, অ্যামোনিয়া হিসেবে বের করে দিয়ে যাচ্ছে, এটা কোথায়, এটা যাচ্ছে ইউরিয়া সাইকেলে। দ্যাট মিনস নাইট্রোজেনকে অ্যামোনিয়া রূপে ইউরিয়া সাইকেলে পাঠিয়ে দিচ্ছে, এটাই বলছে এখানে। আর এই অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনটা রেগুলেট হয় অ্যালোস্টেরিক রেগুলেশনের মাধ্যমে, কিভাবে, যখন হচ্ছে বডিতে দেখো লো এনার্জি থাকে বা লো এনার্জি স্টেট, তখন হচ্ছে বডিতে এডিপি আর জিডিপি বেশি থাকে। এই এডিপি আর জিডিপি যখন বেড়ে যায় তখন হচ্ছে জিডিএইচ, এটার ফুল ফর্ম সবাই আমাকে ইনবক্সে লেখো। এই জিডিএইচ হরমোনটা, সরি হরমোন বলতেছি, এই জিডিএইচ যে এনজাইমটা সেটাও বেড়ে যায়, ফলে হচ্ছে
এটা বেড়ে গেলে কি হবে, ডিঅ্যামাইনেশন বেশি বেশি হবে। জিডিএইচ মানে কি বলো? গ্লুটামেট ডিহাইড্রোজেনেস। গ্লুটামেট ডিহাইড্রোজেনেস, আচ্ছা যাই হোক, এখান থেকে ডিঅ্যামিনেশনটা বেশি হচ্ছে। তারপরে যখন হাই এনার্জি এনার্জিক স্টেটে থাকতেছে তখন হচ্ছে কি এনার্জি বেশি, তার মানে হচ্ছে এনার্জি যে ভ্যালু ভ্যালু মানে এনার্জি ভ্যালু যেগুলোর বেশি, যেরকম এটিপি জিটিপি, এই জিনিসগুলো আমাদের বডিতে বেশি। এটা যখন বেশি তখন হচ্ছে এই জিডিএইচ হরমোন, এই জিডিএইচ হরমোনকে এটা ইনহিবিট করবে। সরি, আবারও হরমোন বলতেছি। জিডিএইচ এনজাইমকে এটা ইনহিবিট করবে। ইনহিবিট করলে কি হবে, ডিঅ্যামিনেশনটা কম কম হবে, কারণ আমরা জানি হচ্ছে জিডিএইচ হরমোন, জিডিএইচ এনজাইমটা এটাকে ফ্যাসিলিটেট করে, ফ্যাসিলিটেট করতে পারবে না, ডিঅ্যামিনেশনটা কম হবে। তারপরে হচ্ছে আমরা যখন প্রোটিন রিচ খাবার বেশি বেশি খাবো, ধরো তুমি প্রোটিন খাচ্ছ বেশি বেশি, তার মানে কি প্রোটিনটা ব্রেকডাউনও বেশি বেশি হবে, এখান থেকে ট্রান্সঅ্যামাইনেশন বেড়ে যাবে। আর যখন ট্রান্সঅ্যামাইনেশন বাড়বে তখন হচ্ছে গ্লুটামেট সিনথেসিসটা বেড়ে যাবে। আর গ্লুটামেট যখন সিনথেসিস বেড়ে যাবে, গ্লুটামেট বেশি হয়ে গেলে কি ওই গ্লুটামেট হচ্ছে আমরা আমাদের বডির মধ্যে রাখতে পারবো না। তখন আমরা তখন আমাদের বডি হচ্ছে এই অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনটাকেও বাড়ায় দিবে, ফলে এখান থেকে হচ্ছে অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে, সেটা এক্সক্রিয়েট হয়ে যাবে। এই ছিল অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। এবার আসি হচ্ছে নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। ওখানে আমরা দেখছিলাম দুইটা রিয়াকশন হচ্ছে, কিন্তু এখানে একটা রিয়াকশন হবে, কারণ এটা নন অক্সিডেটিভ। দ্যাট মিনস এখানে অক্সিডেশনের কোনো কাজ নাই, জাস্ট ডিঅ্যামাইনেশন। দ্যাট মিনস ডিরেক্টলি আমরা একটা অ্যামাইনো গ্রুপকে বের করে দিব, দিয়ে পাঠিয়ে দিব ইউরিয়া সাইকেলে। এটার জন্য কিছু এনজাইম লাগে, এই এনজাইম গুলো কি হচ্ছে ডিহাইড্রোটেজ এনজাইম, তারপরে হচ্ছে ডিসালফাইড্রেজ এনজাইম, আর হচ্ছে হিস্টিডেজ এনজাইম। ডিহাইড্রোটেজ এনজাইম হচ্ছে কোনগুলোর উপর কাজ করবে, যাদের হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ আছে। এগুলো কারা, যেরকম হচ্ছে সেরিন, থ্রিওনিন, এই ধরনের অ্যামাইনো অ্যাসিডের উপর এগুলো কাজ করবে। করে কি হবে, ডিরেক্টলি ডিরেক্টলি অ্যামাইনো গ্রুপকে বের করে দিবে, যেটা চলে যাবে ইউরিয়া সাইকেলে, আর উৎপন্ন করবে কি করসপন্ডিং কিটো অ্যাসিড। দ্যাট মিনস হচ্ছে সেরিন আর হচ্ছে থ্রিওনিনের করসপন্ডিং কিটো অ্যাসিড জেনারেট হচ্ছে। এরপর পরের এনজাইমটা কি ছিল, পরের এনজাইমটা ছিল হচ্ছে ডিসালফহাইড্রেস। ডিসালফহাইড্রেস কাজ করবে কার উপর, সিস্টেইনের উপর। সিস্টেইনের উপর কাজ করে পাইরুভেট জেনারেট করবে, আর হচ্ছে অ্যামাইনো গ্রুপটাকে বের করে দিবে। এরপরে আসি হচ্ছে হিস্টিডেজ। হিস্টিডেজ কাজ করবে হিস্টিডিনের উপর, এই যে নামের সাথে মিল আছে, হিস্টিডিনের উপর কাজ করে ইউরোক্যানেট উৎপন্ন করবে। এটা উৎপন্ন করবে ইউরোক্যানেট, আর বের করে দিবে হচ্ছে অ্যামাইনো গ্রুপকে অ্যাজ অ্যামোনিয়া, এটা হচ্ছে ইউরিয়া সাইকেলে চলে যাবে। এবার আসি ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেলের স্যালিয়েন্ট ফিচার কি, ইউরিয়া সাইকেল মানে কি, ইউরিয়া সাইকেলের মধ্যে আমরা হচ্ছে অ্যামোনিয়া থেকে ইউরিয়া জেনারেট করব। দেখো, এটা হচ্ছে অ্যামোনিয়া, সেটা থেকে আমরা ইউরিয়া জেনারেট করছি। দ্যাট মিনস সাবস্ট্রেট কি আমরা সাইকেলটা শুরু করব অ্যামোনিয়া দিয়ে, আর প্রোডাক্ট হিসেবে পাবো কি আমরা ইউরিয়া। ইউরিয়ার এই যে যে সংকেত, এটা তোমরা একটু খেয়াল করবে কার সাথে কি বন্ড হিসেবে আছে। এরপর এটা কোথায় হবে, এটা এটা একটা কম্পার্টমেন্ট একটা জায়গাতেই হয়, সেটা হচ্ছে লিভারে হচ্ছে। আর কোন কম্পার্টমেন্ট, লিভারের মাইটোকন্ড্রিয়াতে দুইটা স্টেপ হবে, তারপর এটা চলে যাবে সাইটোপ্লাজম। এটা নেচার কি, এটা একটা অ্যানাবলিক নেচার, কারণ হচ্ছে অ্যামোনিয়া থেকে তুমি ইউরিয়া বানাচ্ছো, একটা বড় জিনিস বানাচ্ছো, দ্যাটস ওয়াই এটাকে আমরা হচ্ছে অ্যানাবলিক নেচার বলতে পারছি। আর এটার হচ্ছে রেট লিমিটিং এনজাইম কি, কার্বামোয়াইল ফসফেটেজ সিনথেস 1 বা CPS1ও বলা যায় শর্ট ফর্ম। কিন্তু এক্সামে তোমরা কখনোই শর্ট ফর্ম লিখবা না, পুরাটাই লিখবে, এটা মনে রাখার সুবিধার্থে লিখছি। এবার আসি ইউরিয়া সাইকেল। আগেই বললাম ইউরিয়া সাইকেল লিভারে হচ্ছে, দ্যাট মিনস এটা একটা লিভারের সেল বা হেপাটোসাইট। এই পুরাটা কিন্তু একটা হেপাটোসাইট। এই হেপাটোসাইটের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, আর এই যে সাইটোপ্লাজম আছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হবে, ওই অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি হবে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করবে, করে এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যাড হবে। আর আমরা কি জানি, কার্বন ডাই অক্সাইড কিন্তু ডিরেক্ট কার্বন ডাই অক্সাইড রূপে কোন সেলের মধ্যে যাইতে পারে না। এটা হচ্ছে ব্লাডের মধ্যে যে এটা বাইকার্বনেট ফর্মে হয়, ফর্মে কনভার্ট হয় আগে, তারপরে এটা সেলের মধ্যে যায়। দ্যাট মিনস যে এখানে বাইকার্বনেট দেখানো হয়েছে না, এটা আসলে কার্বোহাইড্রেট, সরি কার্বন ডাই অক্সাইড। তার মানে অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড একসাথে যুক্ত হবে কোন এনজাইমের মাধ্যমে, এনজাইমটার নাম হচ্ছে কার্বামোইল ফসফেটেজ।
কার্বামাইল ফসফেট সিনথেস 1, এটাই হচ্ছে রেট লিমিটিং এনজাইম। এটা কিন্তু মনে রাখতেই হবে, বাকিগুলো মনে রাখতে পারো না পারো, এটা মনে মনে থাকতেই হবে। এরপর এটা একসাথে যুক্ত হয়ে কনভার্ট হচ্ছে কিসের, কার্বামাইল ফসফেটে। কার্বামাইল ফসফেটটা আবার হচ্ছে অর্নিথিন ট্রান্স কার্বাময়েলেজের মাধ্যমে হচ্ছে অর্নিথিন ট্রান্স কার্বাময়েলেজের মাধ্যমে কনভার্ট হচ্ছে সাইট্রুলিনে। সাইট্রুলিনটা এখন হচ্ছে আমরা কি বললাম, প্রথমে দুইটা স্টেপ হবে মাইটোকন্ড্রিয়াতে, তারপরে বাকি স্টেপ গুলো হবে সাইটোপ্লাজমে। সাইটোখোল মানে কিন্তু সাইটোপ্লাজম। তারপরে এই সাইট্রুলিনটা বের হয়ে চলে আসবে সাইটোপ্লাজমে। এরপর এই সাইট্রুলিন থেকে উৎপন্ন হবে হচ্ছে আর্জিনিনোসাক্সিনেট। এইটাতে হেল্প করবে কি, সাইট্রুলিনটা অ্যাসপার্টেটের সাথে যুক্ত হয়ে আর্জিনিনোসাক্সিনেট সিনথেজ এনজাইমের হেল্প নিয়ে এটা কনভার্টেড হবে আর্জিনিনোসাক্সিনেটে। এখানে কিন্তু অ্যাসপার্টেট যুক্ত হয়েছে, এটা কিন্তু মাথায় রাখো। আর্জিনিনোসাক্সিনেট, এরপর আর্জিনিনোসাক্সিনেট থেকে আমরা কি জানি, তো তোমার যখন সাকসেস চলে আসবে তখন মানুষ তোমাকে জেলাস করবে, দ্যাট মিনস মানুষের মাথা দিয়ে ফিউম বের হবে রাগে জেলাসিতে। দ্যাট মিনস এখান থেকে একটা ফিউমারেট উৎপন্ন হচ্ছে। আর আর্জিনিন দেখো, সাকসিনেট থেকে ফিউমারেট উৎপন্ন হচ্ছে, আর আর্জিনিনো বা আর্জিনিনটা আর্জিনিনই থেকে যাচ্ছে। এই বিক্রিয়াটাতে হেল্প করছে কি, আর্জিনিনো সাকসিনেট লাইয়েজ। লাইয়েজ কেন বললাম, কারণ এখানে আর্জিনিনো সাকসিনেট এটা একটা বড় কম্পাউন্ড ছিল, সেটাকে আমরা ব্রেক করলাম বা লাইসিস করলাম, করে ফিউমারেট উৎপন্ন করলাম আর আর্জিনিন উৎপন্ন করলাম। এরপরে এই আর্জিনিনটা থেকে দুইটা জিনিস উৎপন্ন হবে, একটা হচ্ছে ইউরিথ অর্নিথিন উৎপন্ন হচ্ছে, আর একটা উৎপন্ন হচ্ছে ইউরিয়া। অর্নিথিন আর ইউরিয়া, এই অর্নিথিনটা আবার সাইকেলে চলে যাচ্ছে, সাইকেলে চলে যেয়ে এই যে কার্বাময়েড ফসফেটের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তৈরি করতেছে সাইট্রুলিন, আবার এই সাইকেলটা ঘুরতেছে। আর এই যে আমরা ইউরিয়া পেলাম, ইউরিয়াটা চলে আসতেছে ব্লাড স্টেমে, ব্লাড স্টেম থেকে যাচ্ছে কিডনিতে, কিডনিতে আমরা জানি যে নেফ্রনের মাধ্যমে সেটাকে আবার ওই প্রসেস হচ্ছে, প্রসেস হওয়ার পর ইউরিন ফর্মেশন হয়ে ইউরিনে ইউরিয়া রূপে আমাদের বডি থেকে এক্সক্রিয়েট হচ্ছে। এটাই হচ্ছে ইউরিয়া সাইকেল। এখন কথা হচ্ছে যে ইউরিয়ার যে কম্পাউন্ড বা ইউরিয়ার যে স্ট্রাকচার, সেখানে হচ্ছে দুইটা অ্যামাইনো গ্রুপ আছে, কিন্তু এখানে তো আমরা এই প্রসেসটা বা সাইকেলটা শুরু করলাম একটা অ্যামাইনো গ্রুপ থেকে, তাহলে আর একটা অ্যামাইনো গ্রুপ কোথা থেকে আসবে, এই প্রশ্ন তো তোমাদের মনে আসতেই পারে। দেখো এখানে কিন্তু আমি বললাম যে সাইট্রোলিনের সাথে একটা অ্যাসপার্টেট আমরা যুক্ত করছি, আর অ্যাসপার্টেট কি, অ্যাসপার্টেট একটা অ্যামাইনো অ্যাসিড। আমরা এটা কোথায় ট্রান্সঅ্যামাইনেশনের বিক্রিয়ার সময় দেখলাম না, যে অ্যাসপার্টেটের সাথেও কিন্তু একটা অ্যামাইনো গ্রুপ থাকে, ওই গ্রুপটা কিন্তু এখান থেকে ক্যারি হতে হতে ইউরিয়ার মধ্যে চলে আসছে। দ্যাট মিনস এই যে ইউরিয়ার যে একটা অ্যামাইনো গ্রুপ, সেটা হচ্ছে এই যে যেই অ্যামাইনো গ্রুপটা থেকে বা যে অ্যামোনিয়াটা থেকে আমরা সাইকেল শুরু করছি সেই অ্যামোনিয়া, আর আরেকটা অ্যামাইনো গ্রুপ আসছে এই অ্যাসপার্টেটের অ্যামাইনো গ্রুপ, এইভাবে তৈরি হয়েছে ইউরিয়া। ইউরিয়া সাইকেলটা তোমরা হচ্ছে বারবার একটু প্র্যাকটিস করবা, এটা সাধারণত রিটেনে আসতে পারে। এবার হচ্ছে এবিসি টা একটু বুঝাই দিই। এবিসি, এটা দেখার পরে এবিসি দেখতে একটু কষ্ট হইতে পারে, যে এরকম হচ্ছে এখানে অ্যামোনিয়া ছিল, অ্যামোনিয়াটা কার্বোহাইড্রেট, এই যে দেখো এখানে ডিমার্কেশনটা আগে দেখো, এটা কিন্তু মাইটোকন্ড্রিয়া, এটা কিন্তু হচ্ছে সাইটোপ্লাজম। এবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে অ্যামোনিয়া আর কার্বোহাইড্রেট মিললো, মিলে তৈরি করলো কার্বাময়েল ফসফেট, সেখানে হেল্প করলো কার্বাময়েল ফসফেট সিনথেস 1। এরপরে এই কার্বাময়েল ফসফেট আর অর্নিথিন একসাথে মিলিত হয়ে তৈরি করলো হচ্ছে সাইট্রুলিন। এখানে হেল্প করলো কে, সাইট এখানে হেল্প করলো হচ্ছে অর্নিথিন ট্রান্স কার্বাময়েলেস। সাইট্রুলিন থেকে দেখো সাইট্রুলিনটা বের হয়ে চলে আসলো সাইটোপ্লাজমে, এবার এই সাইট্রুলিনটা অ্যাসপার্টেটের সাথে যুক্ত হয়ে আর্জিনিনো সাকসিনেট উৎপন্ন করলো, এখানে হেল্প করলো হচ্ছে আর্জিনিনো সাকসিনেট সিনথেস, কারণ আর্জিনিনো সাকসিনেটটা তৈরি হলো, সিনথেসিস হলো। এরপরে আর্জিনিনো সাকসিনেটকে আমাদের মানে হচ্ছে লাইসিস করতে হবে, দ্যাট মিনস এখানে কোন এনজাইমটা লাগবে, আর্জিনিনো সাকসিনেট লাইয়েজ। আর্জিনিনো সাকসিনেট লাইয়েজ এনজাইমের মাধ্যমে আমরা কি পেলাম, ফিউমারেট আর এই যে আর্জিনিন। এই ফিউমারেটটারও কাজ আছে বলতেছি। আর আর্জিনিন থেকে তখন কি হলো, আর্জিনিন তখন আর্জিনেজ এনজাইমের মাধ্যমে ইউরিয়া তৈরি করলো আর অর্নিথিন তৈরি করলো। এই অর্নিথিনটা আবার ফার্দার এই ইউরিয়া সাইকেলের মধ্যে আবার ঘুরতে থাকলো,
আর এই ইউরিয়াটা তখন ব্লাড স্ট্রিমে চলে আসলো, সেখান থেকে কিডনি দিয়ে আমাদের দেহের বাইরে এক্সক্রিট হয়ে গেল। এবার এই ফিউমারেটটা কি হইলো দেখি। এখন আমরা কি জানি, আমরা গত ক্লাসে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস এর মধ্যে পড়ছিলাম যে ফিউমারিক থেকে ম্যালেট মানে ক্রেব সাইকেলে যখন যাচ্ছে বা টিসিএ সাইকেলে যখন যাচ্ছে, টিসিএ সাইকেলে ফিউমারিটের পরের স্টেপটা কি ছিল? ম্যালেট। ম্যালেটের পরে কি ছিল? ম্যালেট থেকে হয় হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালো অ্যাসিটেট। দ্যাট মিনস এই ফিউমারেটের কি হবে? এই ফিউমারেট হচ্ছে ম্যালেটে কনভার্ট হবে, ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেটে কনভার্ট হবে। অক্সালো অ্যাসিটেট কিন্তু আবার ওই যে পিছন দিকের বিক্রিয়াটা মনে আছে, বড় একটা স্ট্রাকচার আমি দেখাইছিলাম, পিছন দিকের বিক্রিয়াটা বা হচ্ছে একটা রিভার্স বিক্রিয়ার মাধ্যমে এটা গ্লুকোজ তৈরি করতে পারবে। গ্লুকোজ তৈরি করতে পারবে, আবার এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে আবার ক্রেবস সাইকেলটা বা টিসিএ সাইকেলটা করতে পারবে। দ্যাট মিনস এখান থেকে আমরা জেনারেট করতে পারবো, গ্লুকোজ তৈরি করতে পারবো। প্লাস হচ্ছে ক্রেব সাইকেল যখন হচ্ছে বা টিসিএস সাইকেল যখন হচ্ছে, ওটার আদার্স ইন্টারমিডিয়েটস আমরা পাচ্ছি, সেটাকে আমরা হচ্ছে ফ্যাটি অ্যাসিড জেনারেট করতে পারবো, স্টেরয়েড জেনারেট করতে পারবো। মানে এটার অনেক কাজ আছে দেখো। কার্বোহাইড্রেট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, এগুলোর যে প্রসেস সেগুলো কিন্তু একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড, কোনোটা আলাদা না। যাই হোক, একটা সময় জিনিসটাকে ওই টিসিএস সাইকেল আসতেই হচ্ছে। টিসিএস সাইকেলের মাধ্যমে কিন্তু মানে টিসিএস সাইকেল একটা কমন মেটাবলিক পাথওয়ের মতো প্রত্যেকটা উপাদানের মাঝখানে কিন্তু কাজ করছে। এবার আসি হচ্ছে মেটাবলিজম অফ অ্যামোনিয়া। এই যে অ্যামোনিয়ার যে এত সাইকেল টাইকেল দেখলাম, এবার হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম মানে এই অ্যামোনিয়াটা আসলো কোথা থেকে আর এই অ্যামোনিয়াটা গেল কোথায়, এটা জানলেই তোমাদের চলবে। এটা শর্ট নোটে আসতে পারে, অথবা হচ্ছে সোর্স অথবা ফেট এরকম ডিরেক্ট কোশ্চেনও তোমাদের বলতে পারে। সোর্স কি? অ্যামাইনো অ্যাসিড ক্যাটাবলিজম। দ্যাট মিনস এই যে দেখো, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যখন ক্যাটাবলিজম হচ্ছে, তার মানে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপটা বের হয়ে যাচ্ছে, ফলে এটা কিটো অ্যাসিডে রূপান্তর হচ্ছে। আর এই অ্যামাইনো গ্রুপটা গ্রহণ করতেছে আলফা কিটো গ্লুটারেট, সেটা থেকে হচ্ছে গ্লুটামেট। আর গ্লুটামেটটা আবার হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন হয়ে অ্যামোনিয়া সিক্রেট করতেছে বা অ্যামোনিয়া বানাচ্ছে। দ্যাট মিনস এটা ইনডিরেক্টলি আমরা বলতে পারি অ্যামাইনো অ্যাসিড ক্যাটাবলিজমের মাধ্যমে আমরা পাই প্রথম সোর্স। সেকেন্ড সোর্স হচ্ছে পিউরিন পাইরিমিডিন ক্যাটাবলিজম। পিউরিন পাইরিমিডিন কি? পিউরিন পাইরিমিডিন হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস, এখান থেকেও আমরা কিন্তু পাচ্ছি। তারপরে হচ্ছে ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশন অফ ইউরিয়া ইনটু অ্যামোনিয়া বাই হচ্ছে ব্যাকটেরিয়াল ইউরিয়াস। এটা কোথায় থাকে? কিছু পরিমাণ অ্যামোনিয়া যখন হচ্ছে ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে যায়, ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে আসতে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া থেকে সিক্রেট হয় ইউরিয়াস। এই ইউরিয়াসটা তখন কি হয়? এই ইউরিয়াকে ডিগ্রেড করে, এই ইউরিয়াকে ডিগ্রেড করে বানায় হচ্ছে অ্যামোনিয়া। এটাও একটা সোর্স। এবার আসে ডিসপোজাল অথবা ফেট। এই অ্যামোনিয়া শেষ পর্যন্ত কি হয়? প্রথমে হচ্ছে ফরমেশন অফ ইউরিয়া থ্রু ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেলে কি দেখলাম? ইউরিয়া সাইকেল শুরু হয়েছিল হচ্ছে অ্যামোনিয়া আর কার্বোহাইড্রেটের হচ্ছে একটা রিয়াকশন থেকে। তো সেটাই বলতেছে যে হচ্ছে ফরমেশন অফ ইউরিয়া, ওই রিয়াকশন থেকে আলটিমেটলি ইউরিয়া পাইছিলাম, যেটা আমরা হচ্ছে ইউরিনের মাধ্যমে এক্সক্রিয়েট করে দিছি। তারপরে হচ্ছে অ্যামোনিয়া, এক্সক্রিয়েশন অফ অ্যামোনিয়া উইথ ইউরিন অ্যাজ অ্যামোনিয়াম আয়ন। এটা 10% হয়, খুবই কম সামান্য পরিমাণ অ্যামোনিয়াম আয়ন হিসেবে ডিরেক্ট ইউরিনে এক্সক্রিয়েট হয়ে যায়। তারপর ফরমেশন অফ গ্লুটামেট গ্লুটামাইন ইন দ্য লিভার কিডনি অ্যান্ড মাসল। এখন কথা হচ্ছে যে অ্যামোনিয়া তো একটা টক্সিক ফর্ম, বা এটা আমাদের বডির জন্য টক্সিক। এখন তুমি যখন অ্যামোনিয়া জেনারেট করলা, সেই জেনারেশন থেকে সেটাকে লিভারের মধ্যে নিয়ে যাওয়া, বা তুমি যেখানে হচ্ছে ইউরিয়া সাইকেল করবা, বা তুমি যেখানে ফার্দার এটাকে প্রসেস করবে সেখানে নিয়ে যাওয়া পর্যন্ত যে জার্নি, ওই যাত্রাপথে তো বডির ক্ষতি করতে পারে, বিকজ এটা টক্সিক সাবস্টেন্সেস। তাহলে এটা ডিরেক্ট অ্যামোনিয়া হিসেবে নিয়ে যাওয়া যাবে না, এটাকে একটা নন টক্সিক টেম্পোরারি ফর্মে বা টেম্পোরারি স্টোরেজ ফর্মে ফার্স্টে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে হয়? দেখো, আলফা কিটো গ্লুটারেট থেকে আমরা জানি হচ্ছে গ্লুটামেট সিনথেসিস হয়। কিভাবে হয়েছে তোমাদের 3 থেকে 4 বার বলা হয়েছে এখন পর্যন্ত। এরপরে গ্লুটামেট থেকে গ্লুটামেট কি করে? গ্লুটামাইন সিনথেসের মাধ্যমে গ্লুটামাইন সিনথেসিস করে। এই গ্লুটামাইনটা কিভাবে সিনথেসিস হয়? গ্লুটামাইন সিনথেসের মাধ্যমে গ্লুটামেট গ্লুটামেট প্লাস হচ্ছে
NH3, গ্লুটামিড প্লাস NH3 মিলে গ্লুটামাইন তৈরি করে। দ্যাট মিনস গ্লুটামাইনের মধ্যে কিন্তু হচ্ছে এর মধ্যে অ্যামোনিয়াটা স্টোরেজ ফর্মে আছে। এই গ্লুটামাইন তখন চলে যাবে হচ্ছে লিভারে। লিভারে যাওয়ার পরে সেখানে আবার এটা গ্লুটামেটে কনভার্ট হবে। গ্লুটামেটে কনভার্ট হওয়ার পরে গ্লুটামেট থেকে আবার ওখানে ডিঅ্যামাইনেশন হয়ে বা বিভিন্ন ধর লিভার, কিডনি, মাসল, ব্রেন এগুলোতে ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া অ্যামাইনো অ্যাসিড জেনারেট করে, সরি, অ্যামোনিয়া জেনারেট করে সেই অ্যামোনিয়াকে তখন ফার্দার ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করে ফার্দার এক্সক্রিশন করা হবে। এবার আসি নাইট্রোজেন ব্যালেন্স। এটা হচ্ছে এবিসি বইয়ের ছোট ছোট কিছু টপিক আছে যেগুলো শর্ট নোট আকারে প্রায় প্রায় আসে। একটু বুঝায় দিই। যেরকম নাইট্রোজেন ব্যালেন্স বলতে বোঝানো হচ্ছে ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাইট্রোজেন ইনটেক, দ্যাট মিনস তুমি যতটুকু নাইট্রোজেন খাচ্ছ আর নাইট্রোজেন লস, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে নাইট্রোজেন ব্যালেন্স। কি কি ধরনের নাইট্রোজেন ব্যালেন্স আছে? একটা আছে নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম, যেটা নর্মাল ইন্ডিভিজুয়াল দেখা যায় বা নর্মাল অ্যাডাল্টে দেখা যায়। সেই ক্ষেত্রে কি, তুমি যতটুকু ইনটেক করছো তুমি ততটুকুই এক্সক্রিট করছো। দ্যাট মিনস হচ্ছে যে ডিফারেন্সটা হচ্ছে জিরো। এরপরে হচ্ছে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। কি এটা হচ্ছে কখন দেখা যায়? এটা হচ্ছে গ্রোথ পিরিয়ড প্রেগনেন্সিতে দেখা যায়। কি হয় এটাতে? তোমার ইনটেক অনেক বেশি কিন্তু এক্সক্রিয়েশন ইনটেকের তুলনায় কম। দ্যাট মিনস তুমি যদি হচ্ছে ডিফারেন্সটা বের করো, ইনটেক মাইনাস এক্সক্রিয়েশন, তাহলে কিন্তু একটা পজিটিভ মান তুমি পাচ্ছ। এই জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। এটা কখন দেখা যায়? এটা ডিউরিং গ্রোথ পিরিয়ড, প্রেগনেন্সি, বা তুমি ধরো হচ্ছে কোনো ট্রমা থেকে রিকভারি করছো, কোনো অসুখ থেকে রিকভারি করছো সেই ফেজে। কেন ওই ফেজে তুমি বেশি বেশি খাও। যেরকম বলে না যে গ্রোয়িং ফেজের বাচ্চাদের বেশি করে মাছ, মাংস, ডিম খাওয়ানো উচিত। দ্যাট মিনস প্রোটিন তুমি বেশি খাওয়াচ্ছ, নাইট্রোজেন আর সাবস্টেন্সেস তুমি বেশি খাওয়াচ্ছ। তারপর সেই তুলনায় কিন্তু এক্সপ্রেশনটা হচ্ছে না, এই জন্য এখানে হচ্ছে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স হচ্ছে। তারপর নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। কি নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স হচ্ছে ইনটেকের তুলনায় এক্সপ্রেশনটা বেশি। দ্যাট মিনস তুমি ইনটেক মাইনাস এক্সপ্রেশন করলে একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছ। এই জন্য এটাকে বলা হচ্ছে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। এটা কোথায় পাওয়া যায়? ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট, ম্যালিগনেন্সি, তারপরে স্টারভেশন, তারপরে হচ্ছে সার্জারি, তারপর ট্রমার পেশেন্টকে, যেরকম ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট কিন্তু বেশি প্রোটিন দেওয়া যাবে না। তারপর ম্যালিগনেন্সি পেশেন্টকেও অনেক সময় প্রোটিন রেস্ট্রিকশন থাকে। স্টারভেশনের সময় তুমি কি করবে? তুমি কিন্তু খাও না, তুমি স্টারভেশন পর্যায়ে থাকো। এই পর্যায়ে হবে কি, এই পর্যায়ে হবে হচ্ছে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। এই নাইট্রোজেন ব্যালেন্স আমাদের জেনে লাভ কি? নাইট্রোজেন ব্যালেন্সের ইম্পর্টেন্স হচ্ছে হেল্পস ইন প্ল্যানিং অফ ডায়েট। মানে তোমার নাইট্রোজেন ব্যালেন্সটা চেক করে আমি বুঝতে পারবো যে তোমার পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স আছে নাকি নেগেটিভ। তোমার যদি পজিটিভ থাকে তাহলে তোমাকে আমি আর প্রোটিন রিচ খাবার আবার বেশি বেশি দিব না, তুমি অ্যাডিকুয়েটলি খাচ্ছ। দরকার হলে একটু কমায় দিব ইকুইলিব্রিয়াম আনার জন্য। আর যদি তোমার হচ্ছে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা ইনটেকটা তোমার বাড়াবো যাতে তুমি খুব দ্রুত ইকুইলিব্রিয়ামে আসতে পারো। দ্যাট মিনস তোমার ডায়েট প্ল্যানিং এর ক্ষেত্রে এটা একটা ভালো ভূমিকা রাখে। আর একটা হচ্ছে ইটস রিফ্লেক্স দ্য প্রোটিন ইউটিলাইজেশন। নাইট্রোজেন মানেই তো হচ্ছে প্রোটিন, কারণ প্রোটিনের মধ্যে অ্যামাইনো গ্রুপ আছে। অ্যামাইনো গ্রুপ মানে কি? অ্যামাইনো গ্রুপের মধ্যে নাইট্রোজেন আছে, তার মানে নাইট্রোজেন মিন্স প্রোটিন। এখন তুমি যে প্রোটিন খাইছো, এই প্রোটিনটা তোমার বডিতে কতটুকু ইউটিলাইজ হয়েছে, আদৌ ইউটিলাইজ হয়েছে কিনা, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো নাইট্রোজেন ব্যালেন্সের এই ভ্যালুগুলোর মাধ্যমে। এবার আসি অ্যামোনিয়া ইনটক্সিকেশন। আমরা হচ্ছে অ্যামোনিয়াকে ইউরিয়া সাইকেলের মধ্যে রিসাইকেল মানে সাইকেলিং করে ওখান থেকে ইউরিয়া জেনারেট করে বডির বাইরে বের করে দিই। কিন্তু এই অ্যামোনিয়া যদি আমাদের বডির মধ্যে বেশি জমে যায় সেই ক্ষেত্রে কি হতে পারে? দেখো, অ্যামোনিয়া ইনটক্সিকেশন, এটার ডেফিনেশনে কি বলা হচ্ছে? ইট ইজ এ টক্সিসিটি কজেস বাই হাইপার অ্যামোনিমিয়া। হাইপার অ্যামোনিমিয়ার কারণে এটার হচ্ছে টক্সিসিটি জেনারেট করে। সাধারণত কি দেখা যায়? নর্মাল প্লাজমা অ্যামোনিয়া কনসেন্ট্রেশন কত? 10 থেকে 80 বা মাইক্রোগ্রাম পার ডেসিলিটার, অথবা হচ্ছে 5 থেকে 50 মাইক্রোমোল পার লিটার। যে কোনো একটা মনে রাখবা, দুইটা মনে রাখার দরকার নেই। এরপর হচ্ছে এই অ্যামোনিয়া ইনটক্সিকেশন কখন হবে? সব ক্ষেত্রে তো হবে না। কখন হবে? যখন হচ্ছে হেপাটিক ডিসফাংশন ডেভেলপ করবে। কেন? কারণ আমরা জানি হচ্ছে লিভারের মধ্যে কিন্তু ইউরিয়া সাইকেল হচ্ছে, আমাদের ইউরিয়া সাইকেলটা লিভারের মধ্যে হচ্ছে। যখন লিভারই ভালো মতো কাজ করতে পারতেছে না, হেপাটিক ডিসফাংশন হচ্ছে, তখন কি ইউরিয়া সাইকেল ঠিক মতো হবে না। ফলে আমরা সব অ্যামোনিয়াকে কিন্তু ইউরিয়া বানাতে পারছি না, কিছু অ্যামোনিয়া আস্তে আস্তে জমতে থাকবে। দ্যাট মিনস অ্যামোনিয়া যে টক্সিসিটি সেটা ডেভেলপ করতে থাকবে। এই ধরনের কন্ডিশন কোনগুলো? যেরকম সেরোসিস অফ লিভার,
হেপাটিক ফেইলিওর এই ক্ষেত্রে হচ্ছে অ্যামোনিয়া ইনটক্সিকেশন হতে পারে। এছাড়া ডেফিসিয়েন্সি অফ ইউরিয়া সাইকেল এনজাইম, যেরকম হচ্ছে কার্বামাইল ফসফেট সিনথেজ 1, যেটা আমরা দেখলাম যে রেট লিমিটিং এনজাইম ইউরিয়া সাইকেলে, সেটা যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু ইউরিয়া সাইকেলটা ঠিক মতো হবে না। সেক্ষেত্রেও অ্যামোনিয়া জমতে থাকবে, অ্যামোনিয়া ইনটক্সিকেশন হবে। একটু মেকানিজম বা প্যাথোলজিটা যদি দেখি, ধরো লিভার ডিসফাংশন হলো, তখন হচ্ছে লিভার ঠিক মতো অ্যামোনিয়া গুলাকে ডিটক্সিফাই করতে পারছে না। দ্যাট মিনস লিভার ক্যান নট ডিটক্সিফাই অল দ্য অ্যামোনিয়া। তাহলে কি হবে, যে প্লাজমা কনসেন্ট্রেশন নর্মালি কি দেখছিলাম, 10 থেকে 80 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার, এই প্লাজমা কনসেন্ট্রেশনটা তখন ইনক্রিজ করবে। প্লাজমা কনসেন্ট্রেশনটা তখন অনেক অনেক নর্মালের চেয়ে অনেক বেশি ইনক্রিজ করবে। ইনক্রিজ করলে তখন কি হবে, তখন এই অ্যামোনিয়া কিন্তু আর লিভারে থাকবে না। অ্যামোনিয়া আসছিল লিভারে ইউরিয়া সাইকেল করার জন্য, কিন্তু যখন দেখলো যে হচ্ছে লিভার ঠিক মতো কাজ করতেছে না, প্লাজমা এটার কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, তখন এটা আর লিভারে থাকতে পারবে না, এটা ডিরেক্টলি চলে যাবে ব্রেনে। ব্রেনে যখন অ্যামোনিয়া চলে যাবে তখন এখানে প্রডিউস হবে সিএনএস টক্সিসিটি। কারণ অ্যামোনিয়া আমরা জানি আমাদের সকল সেলের জন্যই টক্সিক। তখন হচ্ছে সিএনএস টক্সিসিটি প্রডিউস হবে, এটাকেই বলা হচ্ছে অ্যামোনিয়া ইনটক্সিকেশন। এটা শর্ট নোটে আসে, 2.5 মার্কস বা 2 মার্কস এর জন্য আসতে পারে। এইভাবে করে তোমরা লিখবা, ডেফিনেশন দিবা, নর্মাল ভ্যালু দিবা, কজেস দিবা, দেওয়ার পরে মেকানিজমটা সুন্দর করে একটা ফ্লোচার্ট আকারে দিয়ে দিবা। থ্যাংক ইউ। এটাই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছো।